শুধু দর্শক শ্রোতা, দক্ষিণ আফ্রিকার পার্শ্ববর্তী দেশ লেসোথো থেকে আপনাদের সবাইকে জানাই শুভেচ্ছা। আমি হাসান মাসুম আজকে উপস্থিত হয়েছি দি এডিটর ৩৬৫ এর আয়োজনে এবং একগুচ্ছ কবিতা নিয়ে এবং আবৃত্তিকার এবং কবিতার সাথে নিয়ে আপনাদের সামনে আজ আমরা উপস্থিত হব। আমাদের আজকের অনুষ্ঠানের অন্যতম একটি উদ্দেশ্য লক্ষ্য হচ্ছে সারা বিশ্বব্যাপী ক্যান্সার সচেতনতা গড়ে তোলা। সংস্কৃতি চর্চার মাধ্যমে আমরা সারা বিশ্বে ক্যান্সার বিষয়ক সচেতনতা মানুষের মাঝে ছড়িয়ে দিতে চাই। আজকের অনুষ্ঠানটি আয়োজনে যারা উদ্যোগী হয়েছিলেন তাদের মধ্যে প্রধান হচ্ছেন ডাক্তার শামীম তালুকদার। তিনি একজন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ এবং তার সংগঠন বা সংস্থা এমিনেন্স অ্যাসোসিয়েটস ফর সোশ্যাল ডেভেলপমেন্ট এর মাধ্যমে দি এডিটর ৩৬৫ এর আয়োজনে আজকের এই অনুষ্ঠান। আমি পর্যায়ক্রমে আপনাদের সবাইকে পরিচয় করিয়ে দেব আজকের অনুষ্ঠানে অংশগ্রহণকারী আবৃত্তিকার এবং শ্রদ্ধেয় কবিবৃন্দের সাথে। আমাদের সাথে আমাদের যে ৫ জন কবি আজকে যুক্ত হবেন তাদের কবিতা নিয়ে, তাদের মধ্যে ২ জন সশরীরে অনলাইনে যুক্ত হয়েছেন আমাদের সাথে আরো আছেন ৫ জন স্বনামধন্য আবৃত্তিকার। তাদের সাথে আমি পর্যায়ক্রমে বিস্তারিত পরিচয় করিয়ে দেব। শুধু দর্শক শ্রোতা যারা আজকের অনুষ্ঠানটি দেখছেন, আমাদের সাথে যুক্ত হয়েছেন এবং হবেন, তাদের প্রতি আমার আন্তরিক কৃতজ্ঞতা জানিয়ে রাখি। এই করোনাকালীন মহামারীর সময়ে যারা সময় বের করে এই আজকের অনলাইন আবৃত্তি অনুষ্ঠানে যুক্ত হয়েছেন তাদের প্রতি আমার অশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা। এবারে আমি পরিচয় করিয়ে দিতে চাই শুভেচ্ছা বক্তব্য দেওয়ার জন্য কবি এবং ডাক্তার শামীম তালুকদার, যিনি একজন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ। রাজশাহী মেডিকেল কলেজ থেকে তিনি MBBS পাশ করেছেন এবং তারপর নরওয়ের অসলো ইউনিভার্সিটি থেকে জনস্বাস্থ্য বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করে এখন সারা বিশ্বে জনস্বাস্থ্য সেবা নিয়ে কাজ করছেন। উনি বাংলাদেশে বসবাস করছেন এবং শ্রদ্ধেয় কবি ও ডাক্তার শামীম তালুকদার, আপনাকে আহ্বান করব এখন আপনার শুভেচ্ছা বক্তব্যটি দেওয়ার জন্য। প্রথমেই আমার ব্যক্তিগত পক্ষ থেকে দি এডিটর 365 এর পক্ষ থেকে মাসুম হাসানকে আমাদের কৃতজ্ঞতা প্রকাশ করতে চাই। আজকের এই অনুষ্ঠানে যারা কবিরা অংশগ্রহণ করেছেন তাদের সবাইকে দি এডিটর 65 এর পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি আমার প্রিয় বন্ধুর স্ত্রী লিমা লাইজু আমাদের সাথে যুক্ত হয়েছেন, আমাদের সাথে মোবাশ্বের হাসান যুক্ত হয়েছেন, জয়দীপ চট্টোপাধ্যায় কলকাতা ভারত থেকে যুক্ত হয়েছেন, শাহিন রেজা, কাশফি আহমেদ, নন্দিনী সরকার, শিমুল হক, আপনারা যারা যুক্ত হয়েছেন আপনাদের সবাইকে বলবো যে একটি বড় কাজের আমাদের শুরু হলো। আপনারা জানেন, মাসুম বলেছেন যে এই অনুষ্ঠানটি মাসের প্রথম সপ্তাহে একদিন করে আমরা এটা আয়োজন করতে চাই। আপনারা ভলেন্টারিলি আমাদের সাথে যুক্ত হয়ে যে কাজটি আমরা করতে চাচ্ছি, যে মানুষের মধ্যে ক্যান্সার যেন সচেতনতা তৈরি হয়, সেই ব্যাপারে আমরা কবিতার মাধ্যমে এই মরণ ঘাতিকে জয় করার বা এই মরণ ঘাতির জন্য কাজ করার অঙ্গীকার ব্যক্ত করছি। আমি খুব বেশি কথা বলবো না, সাথে একটা বলবো যে করোনায় আপনারা জানেন যে বাংলাদেশে এখন করোনা বাড়ছে অনেক বেশি, প্রতিদিনই অসংখ্য মানুষ মারা যাচ্ছে। ভারতেও করোনা একটি বড় কারণ হয়ে দাঁড়িয়েছে মৃত্যুর জন্য, মানুষের মৃত্যুর জন্য। তো মানবতার জন্য যে কবিতা, মানবতার জন্য যে কাজ, সেই কাজে আমরা একসাথে চললে আমরা মানুষের জন্য কিছু করতে পারবো, সেই আশাবাদ ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমি জানি যে সর্বশেষে শাহিন ভাই যুক্ত হয়েছেন। শাহিন ভাই, আমার ব্যক্তিগত পক্ষ থেকে আপনাকে শুভেচ্ছা জানাচ্ছি। মাসুমের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে, আপনাদের কৃতজ্ঞতা জানিয়ে, ভারত, বাংলাদেশ সব বিশ্বের অন্যান্য দেশের কবিদেরকে আমরা সম্মিলিত করে মানুষের জন্য কিছু কাজ করবে এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার শুভেচ্ছা বক্তব্য শেষ করছি। ধন্যবাদ কবি ও ডাক্তার শামীম তালুকদার, আপনাকে আপনার চমৎকার শুভেচ্ছা বক্তব্যটির জন্য। এই ক্যান্সার বিষয়ে সচেতনতা গড়ে তুলবো আমরা সকলে মিলে, কবি, সাহিত্যিক, শিল্পী, সংস্কৃতি কর্মী যারা আছেন,
চিকিৎসক থেকে তো আর ওরা তো থাকবেনই আমাদের সাথে। তো এটা একটি মহান দায়িত্ব। তো যেহেতু আমরা একটু জানিয়ে রাখছি যে এখন যেহেতু আমাদের অনুষ্ঠানটি একটু 10:30টায় বাংলাদেশ সময় এবং ভারত সময় রাত 10টায় শুরু হওয়ার কথা ছিল, একটু কারিগরি কারণে একটু দেরি হয়ে গেছে। তারপরে আমরা অনুষ্ঠানটি ওই সময়টুকু আমরা অনুষ্ঠান শেষে যুক্ত করে নেব সবাই। তো যাই হোক, এখন আমি পরিচয় করে দিতে চাই আমাদের শ্রদ্ধেয় কবিদের সাথে প্রথমে। তবে এক্ষেত্রে আমি একটু প্রথম তিনজন কবিকে আমি পরিচয় করে দিতে চাই আজকে। তারপরে আর দুইজন কবিকে আমি একটু পরে পরিচয় করাবো, তার একটু সঙ্গত কারণ রয়েছে। হ্যাঁ, প্রথমে জানিয়ে দিতে চাই, শামীম তালুকু যেমন বললেন যে প্রতি মাসের প্রথম শনিবার বাংলাদেশ সময় রাত 10:30 এবং ভারত সময় রাত 10টায় এই অনুষ্ঠানটি প্রচারিত করার পরিকল্পনা রয়েছে আমাদের যৌথভাবে বাংলাদেশ পোয়েট্রি কর্নার, প্লেসোটো এবং দি এডিটর 365 এর আয়োজনে। তো এখানে প্রত্যেক শনিবার প্রতি মাসে আমরা যুক্ত করব বিশ্বের বিভিন্ন প্রান্তে যারা বাংলা ভাষা নিয়ে কবিতা লিখছেন এবং আবৃত্তি করছেন তাদের সাথে যোগাযোগ করে তাদেরকে আমরা এই অনুষ্ঠানে যুক্ত করব, এই প্রত্যাশা রাখি। তো আজকের অনুষ্ঠানে যে 5 জন কবি যুক্ত হবেন তাদের প্রথম কবির নাম আমি জানিয়ে দিচ্ছি, তাদের কবিতা আমরা আজকে আবৃত্তি করব। কবি আশরাফ মীর, তিনি নিসর্গ নিমগ্ন কবি, 70 দশকে বাংলাদেশের শক্তিশালী কবি একজন। প্রকৃতি ও নিসর্গের বক্ষলগ্ন হয়ে তিনি তার কবিতায় তুলে আনেন সাধারণের মধ্যে অসাধারণকে। তার কবিতায় জীবন তৃষ্ণা ও জীবমিশার করুণ ও দ্রাবী সংমিশ্রণ লক্ষ্য করা যায়। প্রকাশিত কাব্যগ্রন্থ তার রয়েছে 10টি এবং একটি রয়েছে কাব্য সমগ্র। তার প্রকাশিত কাব্যগ্রন্থের মধ্যে রয়েছে যে দৃশ্য মনে আসে, বনভূমির মৌনতা, দিগন্তের দিন, পাহাড়ের পাথর ছায়া, বাল্য শিক্ষার মনুষ্যত্ববোধ ইত্যাদি। আমাদের সাথে আরো যে কবির কবিতা রয়েছে আজ, তার নাম হচ্ছে কবি রহিমা আক্তার কল্পনা। কিশোরগঞ্জ থেকে এসএসসি এবং ইডেন কলেজ থেকে এইচএসসি পাশ করেছেন তিনি। তারপরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলায় অনার্স ও এমএ করেছেন। বর্তমানে বাংলা একাডেমির ফোকলোর ও মিউজিয়াম এবং আর্কাইভ বিভাগের পরিচালক পদে কর্মরত আছেন। তার প্রকাশিত কাব্যগ্রন্থের সংখ্যা 12টি। বেনুজলে বেহুলার ভেলা, পাথর সরিয়ে দাও, কেউ জানে না, দাহ পর্ব, নির্ধারিত শত কবিতা, টুকরো ছবির কবিতা, কালো দিন সাদা রাত ইত্যাদি তার অন্যতম উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ। আমাদের সাথে আরো যে কবি আজকে কবিতা নিয়ে যুক্ত হয়েছেন তিনি হচ্ছেন ভারতের পশ্চিমবঙ্গ থেকে কবি গৌরী মৈত্র। তার জন্ম 1955 সালে পশ্চিমবঙ্গের ভারতে নদিয়া জেলায়। ইংরেজি সাহিত্যে এমএ করেছিলেন তিনি। হিন্দি এবং পাঞ্জাবি ভাষায় ও তিনি কাব্যচর্চা করেছেন একসময়, তবে এখন পুরোপুরি বাংলা ভাষায় কবিতা চর্চায় তিনি নিজেকে নিয়োজিত রেখেছেন। কর্মজীবনে ইংরেজি সাহিত্যে শিক্ষকতাও করেছেন। তার প্রকাশিত কাব্যগ্রন্থ এ পর্যন্ত একটি, সেটি হচ্ছে বাদামি দুপুরের জানালা। এছাড়া ছোট কাগজে নিয়মিত লেখেন, দেশ পত্রিকায় তার লেখা প্রকাশিত হয়। তিনি বিনয় মজুমদার সম্মাননা ও ঋতবান সম্মাননায় ভূষিত। আমাদের সাথে আরো যে কবি রয়েছেন তিনি বাংলাদেশের কবি শাহিন রেজা। তাকে বিস্তারিত একটু পরে আপনাদের সাথে পরিচয় করিয়ে দেব তিনি যখন তার কথা নিয়ে আসবেন। এবং আমাদের সাথে আরো একজন খুব গুরুত্বপূর্ণ, বর্তমান সময়ের গুরুত্বপূর্ণ আরেকজন কবি পশ্চিমবঙ্গের কলকাতা থেকে যুক্ত হয়েছেন। তার নাম কবি জয়দীপ চট্টোপাধ্যায়। তার কবিতার নিয়ে তিনি আজকে নিজেই আবৃত্তি করবেন। তার প্রথম কাব্যগ্রন্থ অচেনা দুজনে 2001 সালে ঢাকা থেকে প্রকাশিত হয়, হ্যাঁ, কবি শামসুর রহমানের আয়োজনে। এছাড়া তার অন্যান্য প্রকাশিত কাব্যগ্রন্থ রয়েছে 11টি। মায়া আগুন কাব্যগ্রন্থ, তার ভূমিকা লেখেন নীরেন্দ্রনাথ চক্রবর্তী এবং তিনি একজন প্রসিদ্ধ আবৃত্তিকার এবং বাচিক শিল্পীও কলকাতার পশ্চিমবঙ্গে। তিনি নিজ উদ্যোগে প্রায় 200 কবির কবিতা নিজ কণ্ঠে রেকর্ড করে সংরক্ষণ করেছেন। কবি জয়দীপ চট্টোপাধ্যায় ছিলেন আমাদের কবি জয়দীপ চট্টোপাধ্যায় 19 শতকের বিশিষ্ট বাঙালি ঔপন্যাসিক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের পঞ্চম বংশধর। তিনি আমাদের সাথে আছেন। দাদা নমস্কার আপনাকে। তো আমরা এখন কবিতায় চলে যেতে চাই। প্রথমে আমি একটি বড় স্ক্রিপ্ট লিখেছি আজকের অনুষ্ঠানের জন্য। আমি সেই স্ক্রিপ্টটি ধরে ধরে পর্যায়ক্রমে আবৃত্তিকারদের আমন্ত্রণ জানাবো আজকের অনুষ্ঠানে
আবৃত্তিকারদের অত্যন্ত ধন্যবাদ জানাই, কবিদের অত্যন্ত ধন্যবাদ জানাই, যারা অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়, নিজেদের সময় থেকে সময় বের করে আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। প্রথমে যে আবৃত্তিকারকে আমন্ত্রণ জানাবো, তিনি আবৃত্তিকার মাসুদ করিম। তো আবৃত্তিটা এভাবে চলবে যে একজন করে এক একটি কবিতা আমি আবৃত্তি করার জন্য আহ্বান জানাবো, তারপরে পর্যায়ক্রমে আবার অন্যান্য কবিতাও আবৃত্তি হবে। এর মাঝে আমরা কবি শাহিন রেজার কাছ থেকে তার কথা শুনবো, কবিতা বিষয়ক ভাবনা শুনবো এবং তাকে আরো বিস্তারিতভাবে পরিচয় করিয়ে দেবো। তো আমরা আবৃত্তি শুরু করি কবি মাসুদ করিম। তার আগে একটু পরিচয় করিয়ে দেই ওকে। মাসুদ করিম তিনি জামালপুর টেকনিক্যাল স্কুল ও কলেজে বাংলায় শিক্ষকতা করছেন। আনন্দমোহন কলেজে স্নাতক পর্যায়ে ছাত্র অবস্থায় আবৃত্তি নিকেতন তিনি যুক্ত হয়েছিলেন। তার কর্মশালা 3 মাসের আবৃত্তি প্রশিক্ষণ কর্মশালায় যোগ দেন 1996 সালের দিকে। সেখানে আবৃত্তিকার কামরুল হাসান মঞ্জু, শিমুল মুস্তাফা, মাহিদুল ইসলাম মাহি, হাসান আরিফ, লায়লা আফরোজ, কবি আসাদ চৌধুরী এনাদের শ্রদ্ধেয়দের তত্ত্বাবধানে তিনি আবৃত্তি শিখেছেন এবং উচ্চারণ আবৃত্তির উপর বিশেষ প্রশিক্ষণ গ্রহণ করেন, যা পরিচালিত হয়েছিল। আমি সৌভাগ্যক্রমে তখন আবৃত্তি নিকেতনে যুক্ত ছিলাম এবং কাশফি আহমেদ ছিলেও যুক্ত ছিলেন সেই সময় ময়মনসিংহ আবৃত্তি নিকেতনে। গড় মধুপুরের সন্তান আবৃত্তি শিল্পী মাসুদ করিম। মাসুদ করিমের চোখে আবৃত্তি মানেই বনজ ফল, বনজ ফুল আর ঘন সবুজের আবির। নিঃশ্বাসে এখনো তার পাহাড়ি ফুলের গন্ধ, কানে পাখির কুজন। হ্যাঁ প্রিয় দর্শক শ্রোতা, এখন আবৃত্তি নিয়ে আসছেন আবৃত্তিকার মাসুদ করিম। ধন্যবাদ মাসুম ভাই। আমি একটু বলতে চাই, আজকে আমাদের আবৃত্তি নিকেতনের শুভ জন্মদিন। এই জন্য সবাইকে আমরা আবৃত্তি নিকেতনের শুভেচ্ছা জানাচ্ছি সবাইকে। এবং আমার সৌভাগ্য যে এখানে আমার 2জন টিচার উপস্থিত আছেন, একজন উপস্থাপক হাসান মাসুম ভাই এবং কাশফি আহমেদ ছিল আপা। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আজকে গৌরী মৈত্রীর, কবি গৌরী মৈত্রীর অবিকল তোমারই মতো এই কবিতাটি পড়ছি। সেই কবেই তোমাকে ফেলে এসেছি পিছনে বিতর্কিত এক সভায়। তুমি ঘাড় গুঁজেছিলে আগুনে, যেমন চুল্লিতে মুখ গুঁজে থাকে কুঁজো। সেখানে বিজ্ঞজনরা আসন পাল্টে পাল্টে বসে, আর পুরনো পুঁথির মতো পাশে গুটিয়ে রাখে বিচার। শুধু তোমার কঠিন মুখে ডানা ঝাপটায় আঁচড় কাটে নানান পরিযায়ী সব পাখিরা। তোমার সঙ্গীত ফিরে পাওয়া নেফারি তিতি গ্রীবা ভুল শুনেছিল কি? নাকি দরজা পেরুতে গিয়ে তর্জনীর মাথায় কাঁটা ফুটে যাওয়া টের পেয়েছিল? সেই কবে সরু সরু ইটের গলি পেরিয়ে গেলে আবার দেখেছিল তোমার পুরনো ঘাগরা চুমকি বসানো গোলাপি শহরের উঁচু মিনারে। সবুজ গমের মধ্যে উড়ে যাওয়া পাতাবাহার, কখনো শুকনো ক্ষেত, কে যেন দাঁড়িয়ে সেখানে অবিকল তোমার মতো ইবলুসে কাঠের শরীর। তোমাকেই ফেলে এসেছিলাম মাছ রাঙা দ্বীপে, সভ্যতার কাঁচামাল বয়ে যাওয়া ঘাড় গুঁজে আজও যেমন চুল্লিতে ঝলসায় মুখ গুঁজে থাকা কুঁজো। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ মাসুদ করিম। আমরা গৌরী মিত্রের আবৃত্তি কবিতা থেকে আবৃত্তি শুনলাম। দর্শক শ্রোতা বলবেন দয়া করে কমেন্ট বক্সে আপনারা যারা শুনছেন এই মাসুদ করিমের এই আবৃত্তিটি এবং কবিতাটি আপনাদের কাছে কেমন লাগলো, তাহলে আমাদের আবৃত্তিকার এবং আমরা সবাই উৎসাহিত হব। এবারে দর্শক শ্রোতা আমরা চলে যেতে চাই কলকাতার কবি এবং আবৃত্তিকার কবি জয়দীপ চট্টোপাধ্যায়ের কাছে। দাদা, আপনাকে স্বাগত দি এডিটর 365 এর আয়োজনে এবং বাংলাদেশ পোয়েট্রি কর্নারের পরিকল্পনায় এই অনুষ্ঠানটিতে। আপনি কেমন আছেন বলুন। হ্যাঁ দাদা, আমরা ভালো আছি, কিন্তু কলকাতার এখনো লকডাউন চলছে। সেই জন্য এই অবরুদ্ধ সময় যতটা ভালো থাকা যায়
আমরা ততটাই ভালো আছি আর কি। কিন্তু এখন আমরা ঠিক সেরকম নিশ্চিন্ত নই, হয়তো সেই সময়টা আসতে আরো কিছুদিন অপেক্ষা করতে হবে আমাদের। আচ্ছা দাদা, তো এই এই অবস্থা তো এখন কলকাতা এবং বাংলাদেশ সর্বত্রই এবং সারা বিশ্বে, আমাদের এখানে লেসোটোতে, দক্ষিণ আফ্রিকায় করোনার তৃতীয় ওয়েভ চলে এসেছে। সর্বোপরি এখানে শীতকাল। আহ, আহ, আমি আপনাকে অনুরোধ করছি এই করোনার সময়ে আমাদেরকে নিয়ে, দর্শক শ্রোতাদেরকে নিয়ে একটু মানসিক প্রশান্তির জন্য আপনার স্বরচিত কবিতাগুলিতে চলে যাওয়ার জন্য দাদা। হ্যাঁ, ধন্যবাদ। আমি প্রথমেই দ্য এডিটর 365 তারা যে আজকে যে সারস্বত আয়োজন করেছেন, যার শিরোনাম কাব্য দিগন্ত, তাতে উপস্থিত সমস্ত গুণী কবি এবং বাচিক শিল্পীদের অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। বিশেষ করে প্রখ্যাত চিকিৎসক এবং বাচিক ব্যক্তিত্ব আমার প্রিয় হাসান মাসুম দাদা ভাই, তাকে এবং আজকের এই অনুষ্ঠান যারা আপনাদের সামনে নিয়ে আসছেন, সেই ক্রিয়েটিভ এবং টেকনিক্যাল টিম, তাদের সকলকে আমি শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। এবং সব থেকে আমার ভালো লাগছে, আমরা তো সারা বছরই কবিতা পড়ি, কিন্তু এই কবিতাটি এই আসরের মধ্যে দিয়ে ওনারা একটা সামাজিক বার্তা পৌঁছে দিচ্ছেন, যেটা অত্যন্ত জরুরি। সেটা হচ্ছে ক্যান্সার সচেতনতা। আমরা জানি সারা পৃথিবীতে লক্ষ লক্ষ মানুষ প্রতি বছর ক্যান্সারে আক্রান্ত হয় এবং তাদের বেশিরভাগই মারা যায়, এবং অনেক পরিবার সর্বশান্ত হয়ে যায় চিকিৎসার জন্য। তো আমরা জানি এই ক্যান্সার রোগের ক্ষেত্রে কিছু সচেতনতার, যেগুলো আমাদের ডাক্তারবাবুরা প্রেসক্রাইব করেন, যেগুলো ওনারা বলেন, আমরা যদি সেগুলো মেনে চলি, তাহলে কিন্তু আমরা অনেক ক্ষেত্রে এই রোগ প্রতিরোধ করতে পারি। তাই এই মহতী উদ্যোগকে আমি আবারও স্বাগত জানিয়ে আমি আমার ছোট ছোট দুটি কবিতা নিবেদন করছি। প্রথম কবিতার শিরোনাম সবুজ খামে তোমার নিমন্ত্রণ। মেঘ তো আমার আকাশ পারের সাথী, জোয়ার ভাটার গোপন স্বয়ম্বর। মেঘ তো আপন সবুজ বেলার মিতা, রূপান্তরের কাব্য পরস্পর। হাজার কথা মেঘ শরীরে ভাসে, হীরক ধারায় স্পর্শ করে মাটি। সময় যতই ধূসর দামাল হোক, মেঘ সফরে স্বপ্ন পরিপাটি। তোমায় ভেবে মেঘের ঘামে চিঠি, চেনা জগৎ বদলে যাচ্ছে রোজ। অতিমারি রঙিন মুখোশ ভিড়, উত্তরণে তাই তো প্রাণের খোঁজ। মেঘই জানে স্বপ্ন ব্যাকুলতা, শব্দমালায় নিবিড় আবাহন। নোনা জল ঢাকছে পলি মাটি, মানুষ ছুঁয়ে স্বপ্ন আলাপন। হাওয়া অফিস তীক্ষ্ণ নজরদারি, আমার চাওয়া তোমার বাউল মন। বন্ধু তুমি চিরন্তনী গাথা, সবুজ খামে তোমার নিমন্ত্রণ। বন্ধু তুমি চিরন্তনী গাথা, সবুজ খামে তোমার নিমন্ত্রণ। চমৎকার আবৃত্তি, চমৎকার চমৎকার লাগলো দাদা। আমার তো ভালো লেগেছেই। এই নিমন্ত্রণ কে কে অগ্রাহ্য করতে পারে? তো করোনার সময় না হলে এখনই উড়ে চলে যেতাম আপনার ওখানে। আমার আর লিমার খুব যাওয়ার ইচ্ছা, পশ্চিমবঙ্গ একবার দেখার ইচ্ছা। অবশ্যই অবশ্যই, আমরা স্বাগত জানিয়ে রাখছি এখন থেকে। হ্যাঁ, তো আমার সাথে যারা আজকে কবি এবং সহ আবৃত্তিকার আছেন, দর্শক শ্রোতা যারা আছেন, এই যে জয়দীপ চট্টোপাধ্যায় কবি এবং আবৃত্তিকার, আমাদের সবাইকে কিন্তু একদম অনলাইনে আমন্ত্রণ জানিয়ে রাখলেন। আপনারা কিন্তু ওখানে গেলে অবশ্যই কবির সাথে যোগাযোগ করবেন এবং আরো কবিতা শুনে আসবেন ওনার কাছ থেকে। জয়দীপ দা, আপনাকে ধন্যবাদ। আমরা আপনার আরেকটি কবিতা শুনবো একটু পরে। এখন আমরা আরেকজন কবির কাছে চলে যেতে চাই। নন্দিনী, হ্যাঁ নন্দিনী, হ্যাঁ আমি তোমার মেসেজ পেয়েছি।
তুমি কেমন আছো এই করোনার সময়, আমাদের একটু বলবে? এখন পর্যন্ত ভালো আছি, সবার দোয়ায়। আসলে পরিবর্তিত এই পরিস্থিতিতে পরিবার পরিজন সর্বোপরি আত্মীয় স্বজন সবাইকে নিয়ে সুস্থ থাকাটা একটি বড় ধরনের চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে আমাদের জন্য। তারপরেও আমরা চেষ্টা করছি এবং সবার সুস্থতা কামনা করছি। হ্যাঁ, আমি একটু নন্দিনীকে পরিচয় করে দিতে চাই দর্শক শ্রোতাদের সাথে এবং আমাদের আজকের যারা সহ আবৃত্তিকার বৃন্দ এবং কবি আছেন তাদের সাথে। নন্দিনী সরকার পিউ, তিনি কর্মরত আছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় এর গাইনি অনকোলজি বিভাগে জরায়ু মুখের ক্যান্সার এর শনাক্তকরণ করতে যে প্রকল্পটি সেখানে, এবং মেডিকেল অফিসার পদে, এবং তিনি স্নাতকোত্তর পর্যায়ে লেখাপড়া করছেন সেখানে। আবৃত্তির হাতে খড়ি যখন তার বয়স ছিল মাত্র 5 বছর, কি আশ্চর্য, শ্রদ্ধেয় আলকুনিয়াত সাবুর স্যারের কাছে তার হাতে খড়ি। পরবর্তীতে বাংলাদেশ শিশু একাডেমি থেকে আবৃত্তির প্রশিক্ষণ কোর্স করেছেন তিনি। শব্দ আবৃত্তি চর্চা কেন্দ্রে যুক্ত থেকে দীর্ঘদিন আবৃত্তি করে চলেছেন। তার জাতীয় পুরস্কার প্রাপ্তি ঘটেছে বাচিক শিল্পের বিভিন্ন শাখায়, যেমন শুদ্ধ বাংলা পঠন, গল্প বলা, অভিনয়, উপস্থিত বক্তৃতা এবং আবৃত্তিতে তিনি স্বর্ণপদক লাভ করেন। বাংলাদেশ টেলিভিশনে তিনি অংশগ্রহণ করেছেন বিভিন্ন অনুষ্ঠানে। 2012 সাল থেকে 21 টেলিভিশনে নিয়মিত স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান উপস্থাপনা করে চলেছেন তিনি। আবৃত্তিকার নন্দিনী সরকার পিউ, আমি আপনাকে অনুরোধ করছি এখন কবি আশরাফ মীরের লেখা আমার বসন্ত তোমার বসন্ত কবিতাটি আমাদের সাথে আবৃত্তি করে শোনানোর জন্য। নন্দিনী সরকার পিউ। অসংখ্য ধন্যবাদ। আবৃত্তি করছি কবি আশরাফ মীরের কবিতা আমার বসন্ত তোমার বসন্ত। আমার বসন্ত তোমার বসন্ত একই সাথে গান করে, সুহৃদের হাতে হাতে প্রশান্ত কুশলতা। এই উদাস হাওয়ার স্বাগতিক ধ্বনি আমাদের হারানো দিন এসে স্বপ্নের নিচে হাঁটু গেড়ে বসে। আমার বসন্ত তোমার বসন্ত, যে পথ চলে গেছে অভিমানী নদী কোলে, যেখানে দোলা দেয় জলে ভেজা পূর্ণিমা শরীর, আমাদের লুকানো চুমুর হেমন্ত বাহার, আমাদের মুখরতা হর্ষ ভরা ধ্বনি ফুরফুরে হাওয়ায় কল্যাণ আভা বহু দূরে যায়। আমার বসন্ত তোমার বসন্ত, বুনো ফুলে সুবাসিত জীবনের জয়গান। আমি আছি তুমি আছো, এই সঞ্চিত সুরভি আমাদের বসন্তকাল। ধন্যবাদ। হ্যাঁ, ধন্যবাদ কবি কবি আশরাফ মীরের লেখা কবিতাটি আবৃত্তি করে শোনানোর জন্য। আবৃত্তিকার ডাক্তার নন্দিনী সরকার পিউ, তোমাকে, তুমি আমাদের সাথেই থাকছো, আরো আবৃত্তি আছে। দর্শক শ্রোতা, আপনারা শুনলেন কবিতাটি, দয়া করে মন্তব্য লিখে জানাবেন কেমন লাগলো আপনাদের কাছে কবিতাটি। শুধু দর্শকবৃন্দ, আপনাদেরকে এর মাঝে জানিয়ে দিতে চাই যারা আমাদের সাথে যুক্ত হয়েছেন এবং হবেন, এখন আফ্রিকাতে আমাদের এখানে লেসোথোতে যেখানে বসে আমি আর লিমা আপনাদের সাথে যুক্ত হয়েছি, শীতকাল চলছে। হ্যাঁ, তাপমাত্রা 0 ডিগ্রি থেকে 3 ডিগ্রির মধ্যে ওঠানামা করে, প্রচন্ড শীত, একদম হাড়ে কাঁপন ধরে যায় এমন ঠান্ডার মধ্যে বসে এখন সন্ধ্যাবেলা, আমাদের এখানে সন্ধ্যা 7টা, আমরা আবৃত্তি করছি। কবিতা নিয়ে আজকে সারাদিন আলোচনা হয়েছে লিমার আর আমার এবং অন্যান্য আবৃত্তি শিল্পী এবং কবিদের সাথে সারাদিন, এবং গত 1 মাস ধরে আমরা এই অনুষ্ঠানটির জন্য কবি শামীম তালুকদার এবং তার যে কারিগরি
দলটি রয়েছে তাদের সহযোগিতা নিয়েছি, কিভাবে অনুষ্ঠানটি করব পরিকল্পনা করেছি। আশা করি আজকের অনুষ্ঠানটি আপনাদের কাছে ভালো লাগবে। আর বাংলাদেশে তো এখন গ্রীষ্মকাল, সবাই আম জাম কাঁঠাল লিচু কলা খেয়ে একদম পাকা জামের মধুর রসে রঙিন করি মুখ, সেই কবিতাটির মতো। তো খুব ভালো লাগছে আজকে আপনাদের উপস্থিতি, আজকের অনুষ্ঠানে দর্শক শ্রোতা এবং আবৃত্তিকার এবং শ্রদ্ধেয় কবিদের এই উপস্থিতি, সেই বাংলাদেশ এবং সুদূর পশ্চিমবঙ্গের কলকাতা থেকে আপনাদের উপস্থিতি। তো এই মুহূর্তে আমি আপনাদেরকে পরিচয় করিয়ে দিতে চাই একজন কবির সাথে, কবি শাহিন রেজা, একজন কবি, 80-র দশকের একজন প্রতিনিধিত্বশীল কবি বাংলাদেশের শাহিন রেজা। তার প্রকাশিত কাব্যগ্রন্থ রয়েছে 29টি। কবিতা ছাড়াও তিনি ছড়া, প্রবন্ধ ও গল্প লিখেছিলেন, তবে কবিতাকে এখন মুখ্য করে নিয়ে এখানে থিতু হয়েছেন তিনি। তার প্রথম কাব্যগ্রন্থ অগ্নিস্রোতের জল, যা 1982 সালে প্রকাশিত হয়। কবিতায় বিশেষ অবদানের জন্য পেয়েছেন বন্দে আলী মিয়া স্মৃতি পুরস্কার, সুকান্ত স্মারক সম্মাননা, ঢাকা পোস্ট স্বর্ণপদক, কীর্তনখোলা পদক, ইউকে থেকে ওয়ার্স অন প্রবর্তিত রাইটার অব দ্য ইয়ার সম্মাননা। পেশাগত জীবনে সাংবাদিকতা ও মিডিয়ার সাথে সম্পৃক্ত রয়েছেন তিনি। সম্পাদনা করছেন দৈনিক মুক্ত তথ্য নামের জাতীয় দৈনিকটি। কবিতা বিষয়ক পত্রিকা কবি ও কবিতার সম্পাদক তিনি। হৃদয় মিডিয়া ভিশনের চেয়ারম্যান শাহিন রেজা, তাঁর বিজ্ঞাপনী প্রতিষ্ঠানও রয়েছে ফেয়ার অ্যান্ড ফেয়ারের কর্ণধারও তিনি। কবি শাহিন রেজা, আপনাকে স্বাগত আজকে কাব্য দিগন্ত অনুষ্ঠানে। কেমন আছেন আপনি? ভালো আছি, ভালো আছি। কবি শাহিন রেজা দুবার বললেন ভালো আছি ভালো আছি। আমার কাছে কেন যেন মনে হচ্ছে একবার বললে আমার কাছে বোধ হতো উনি ভালো আছেন, দুবার বললে আমার কাছে মনে হচ্ছে ভালো থাকার চেষ্টাও করছেন সাথে সাথে। কেন বলছি একটু ব্যাখ্যা দেই। আমি নিজে ক্যান্সার ক্লিনিকে কাজ করি লেসোথোতে। তো ক্যান্সারের রোগীরা অন্যান্য রোগীদের মতোই খুবই দুস্থ পীড়িত। তো তাদের শরীর বোঝার সাথে সাথে আমাদের মনটাও বুঝে নিতে হয়। তো তারা কিভাবে কথা বলছেন, কিভাবে হাঁটছেন, হাঁটতে পারছেন কিনা, কথা বলতে পারছেন কিনা, এবং সেই সাথে তার পরিবারের যে ব্যক্তিটি তাকে হাসপাতালে নিয়ে এসেছে ক্যান্সার ডিপার্টমেন্টে, তারা কেমন করে কথা বলছেন সেটাও আমাদের ধরতে হয়, বুঝতে হয়। এজন্যই হয়তো আমি কবি শাহিন রেজার উত্তরটিকে এইভাবে ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করলাম। কবি শাহিন রেজা বর্তমান সময়ে বাংলাদেশে তো বটেই এবং বাংলাদেশের বাইরেও বিভিন্ন দেশে কবিতার সাথে নিজেকে জড়িয়ে রেখেছেন এবং কবিতাকে সারা বিশ্বে ছড়িয়ে দেওয়ার প্রয়াসে নিযুক্ত রয়েছেন বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে। আমি তার একটি কবিতা আবৃত্তি করার লোভ সামলাতে পারছি না। সবাই যদি আমাকে একটু সুযোগ দেন, আমি একটি কবিতা ওনার লেখা আবৃত্তি করতে চাই। তার এই কবিতাটির নাম আবেগলতা। সে তো বলেই গেছে আর ফিরবে না, তবু কেন তুমি সাজাচ্ছ ঘরদোর, টেনে টুনে ঠিক করছো চাদর, বালিশের কভারে আঁকছ নিভা জালপনা, কপালে তুলছ লাল টিপ যেন প্রত্যুষের লাজুক সুরুজ, ঠোঁটে রক্ত জবা আর পরনে নিপাট ধূসর শাড়ির সাথে কুচকুচে কালো ব্লাউজ। সারা শরীর থেকে বেরুচ্ছে মো মো ওয়াটার গার্ল সৌরভ, আর তুমি উঠছ যেন কোনো মদমত্ত চাতক ঘন মেঘের ডাকে ক্রমশ উত্তাল। কিচেন থেকে ভেসে আসছে বেগুন ভাজা আর ফ্রাইড ইলিশের কড়া ঘ্রাণ। ল্যাপটপে হালকা সুরে জগজিৎ সিং, জানালার পাশে প্রতিদিনের মতো সাজানো মানি প্ল্যান্ট, আর টেবিলে কাপ পিরিচের পাশে ধোঁয়া ওঠা টিপটে ইস্পাহানির হালকা লিকার। তুমি তো জানতেই সে আর ফিরবে না, তবু কেন এই ব্যর্থ আয়োজন, প্রতিদিনের অভ্যাসের পালে বাতাস ছড়িয়ে কেন এই দীর্ঘ ছোটাছুটি? এর নাম শুধু কি অভ্যাস, নাকি তার সাথে যুক্ত সেই আবেগলতা, ভালোবাসাবাসি? তুমি তো জানতেই, তুমি তো জানতেই। এই ছিল কবি শাহিন রেজার প্রথম কবিতাটি।
আবেগলতা। কবি শাহীন রেজার কাছে আমি একটু যেতে চাই। আপনি তো সেই 80 দশকের কবি, কবিতায় কেন এলেন খুব জানতে ইচ্ছে করে, আমাদেরকে যদি একটু বলতেন। আমি সেই ছেলেবেলায় যখন মোটামুটি বুঝতে শিখেছি, আমার আব্বা খুব ভালো আবৃত্তি করতেন। তো ওনার আবৃত্তি শুনতে শুনতে আমি কবিতার প্রেমে পড়ে যাই। তখন স্কুলে বিচিত্র অনুষ্ঠান হতো, বিভিন্ন দিবসে উপলক্ষে কবিতা পাঠ, গান, নাচ ইত্যাদি হতো। তো সেই সমস্ত সময়টায় 2, 3, 4, 5 আমার আব্বা আমাকে সাথে করে নিয়ে যেতেন, আমাকে কবিতা সেখানে পাঠ করতে হতো, আবৃত্তি করতে হতো। তো উনি আমাকে যেভাবে শিখিয়ে নিতেন, আমিও বোধহয় মন প্রাণ ঢেলে সেভাবেই আবৃত্তি করতাম। এবং আমার মনে আছে আমি কখনো দ্বিতীয় হইনি, প্রতিটি প্রতিযোগিতায় প্রথম হয়েছি। এই যে কবিতার সুরটা আমার ভিতরে ঢুকে গেল, এরপরে যখন আমি ক্লাস 6, 7 উঠি, তখনই আমার মধ্যে ছড়া লেখার একটা প্রবণতা চলে আসলো। আমি ছোট ছোট করে ছড়া লেখা শুরু করলাম। একটা পর্যায়ে ছড়াটাকে আরো ব্যাপকতর রূপ দেওয়ার জন্য আমি কবিতায় চলে এলাম। সেই কবিতায় শুরু, এখনো চলছে। চেষ্টা করছি, নিজেকে কবি বলে দাবি করি না, বলি একজন কবিতা চাষী, যিনি কবিতায় শব্দ চাষ করে বেড়ান। কবিতা হয় কিনা তা বলবে পাঠক, বলবে সমকাল। আর আমি কবি কিনা চমৎকার। তার বিচারের ভারও আগামী দিনের উপরে, আগামীকালের উপরে। চমৎকার করে বললেন কবি শাহীন রেজা। হ্যাঁ, কবি তো এমনই হবেন, নির্ভার, নিরহংকার একজন মানুষ। ধন্যবাদ কবি শাহীন রেজা, আপনি আমাদের সাথে থাকুন। আপনার আরো কবিতার আবৃত্তি আছে, শুনবেন এবং মন্তব্য করবেন। তো এবারে আমরা আরেকজন আবৃত্তিকারের কাছে যেতে চাই, তাকে একটু পরিচয় করে দিই। আবৃত্তিকার লিমা লাইজু ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে দর্শনে অনার্স ও MA করেছেন। শৈশব ও কৈশোরে সঙ্গীত ও আবৃত্তিতে হাতেখড়ি। 1992 সাল থেকে প্রাতিষ্ঠানিক আবৃত্তি চর্চা শুরু করেন অনুপ্রাস আয়োজিত আবৃত্তি উচ্চারণ কর্মশালার মাধ্যমে। এরপরে তিনি শ্রদ্ধেয় ওয়াহিদুল হক স্যার, মীর বরকত স্যার, গোলাম সারোয়ার, প্রণব চৌধুরী ওনাদের নিকট আবৃত্তি বিষয়ে প্রশিক্ষণ গ্রহণ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় TSC-তে কণ্ঠশীলনের 36তম আবর্তনে প্রমিত বাংলা উচ্চারণ ও আবৃত্তি প্রশিক্ষণ কর্মশালায় সফলতার সাথে সম্পাদন করেন এবং প্রশিক্ষণ সমাপনী পরীক্ষায় প্রথম স্থান অর্জন করেন। বিটিভিতে তারুণ্য সহ বিভিন্ন অনুষ্ঠানে আবৃত্তি পরিবেশন করেছেন যখন দেশে ছিলেন। তিনি 1998 সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সাহিত্য ও সংস্কৃতি প্রতিযোগিতায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিকট থেকে স্বর্ণপদক লাভ করেন। বর্তমানে সপরিবারে দক্ষিণ আফ্রিকার পার্শ্ববর্তী দেশে বসবাস করছেন, লেসোথোতে, এবং এখানে বাংলাদেশ পোয়েট্রি কর্নার অব লেসোথো বলে একটি কবিতার সংগঠন এর অন্যতম পরিচালক হিসেবে কর্মরত আছেন। লিমা লাইজু, আপনি কেমন আছেন? ধন্যবাদ। প্রথমেই ধন্যবাদ, আমি ভালো আছি। আর ধন্যবাদ জানাচ্ছি দ্য এডিটর 365 কে, যারা আমাকে এই অনুষ্ঠানে আমন্ত্রণ করেছেন এবং এখানে উপস্থিত সম্মানিত কবি রয়েছেন, আবৃত্তি শিল্পী রয়েছেন, এবং তাদের সবার সাথে যুক্ত হতে পেরে ভালো লাগছে। এবং সর্বোপরি দ্য এডিটর 365 কে ধন্যবাদ জানাচ্ছি তাদের এই মহতি উদ্যোগকে, যারা কবি এবং কবিতা এবং আবৃত্তির মধ্য দিয়ে একটি সুন্দর উদ্যোগের সামনে এগিয়ে নিতে চাচ্ছেন। তো আমি আমার কবিতা আবৃত্তি করতে চাচ্ছি। প্রথমেই যার কবিতা আবৃত্তি করব তিনি গৈরী মৈত্র। তার লেখা কবিতা সেই অলিক মাছটি। এই কঠিন দুপুরে জলের কাছে এসে দাঁড়াই, দূরে দাঁড়ের মাথায় হেলান দিয়েছে রোদ, নদীর বর্ণালী মেয়ে হাতে নিয়ে লাফ দড়ি, এদিক সেদিক দোলে ছলাৎ ছলাৎ ছল,
ঢেউয়ের ভাঁজে ভাঁজে চলে এক অন্বেষণ, বয়ে যায় চিতাভস্ম, পোড়া কাঠ, ফুল, বেলপাতা। কার দীর্ঘশ্বাস নিয়ে জলের তলে পড়ে থাকে আধুলি? কার জন্য, কিসের কারণে এত সব আয়োজন? এই সব প্রশ্নরাই সার সার মাথা নিচু করে থাকে। কাকড়া আর বালির মধ্যে জলের কোন অতলে খোঁজে অলিক মাছটি, যার সোনালি পাখনা রূপলি আঁশের আলো ধরা দেয়নি কখনো। শুধু টুক করে ডুবে যাওয়া দুঃখ, কি জানি কিসের, খোঁজে কঠিন দুপুর ঠেলে সেই অলিক মাছটিকে। ধন্যবাদ। ধন্যবাদ আবৃত্তিকার লিমা লাইজু। গৌরী মৈত্রের লেখায় চমৎকার কবিতাটি আবৃত্তি করে আমাদের সকলকে, দর্শক শ্রোতাদের সহ আমাদের সবাইকে শোনানোর জন্য। শ্রুতিবৃন্দ, আপনারা দেখছেন এবং শুনছেন দি এডিটর 365 এবং বাংলাদেশ পোয়েট্রি কর্নার অফ লেসোথোর যৌথ আয়োজনে আজকের অনুষ্ঠান কাব্য দিগন্ত। আপনাদেরকে খুবই ধন্যবাদ জানাচ্ছি, অনেক ধন্যবাদ জানাচ্ছি যে আপনারা যারা এই সময় করোনা কালে আমাদের সাথে যুক্ত হয়েছেন, এবং আরো ধন্যবাদ জানাচ্ছি শ্রদ্ধেয় কবি এবং আবৃত্তিকার বৃন্দ যারা আজকের অনুষ্ঠানে যুক্ত হয়েছেন। এই অনুষ্ঠানে আমাদের লক্ষ্য থাকবে আমরা কবিদের নতুন নতুন কবিতা থেকে আবৃত্তি তৈরি করে দর্শক শ্রোতাদের জন্য পরিবেশন করব। এ পর্যায়ে আমি আপনাদের সাথে পরিচয় করিয়ে দিতে চাই আরেকজন খুব নামী আবৃত্তিকার এবং খুব প্রতিশ্রুতিশীল আবৃত্তিকার সাইমুল হক। আপনি আছেন সাইমুল হক আমাদের সাথে? একটু আনমিউট করে নিন। হ্যাঁ, আমি আছি ভাইয়া। আপনাকে আমি পরিচয় করে দেবো, তার আগে জানতে যাচ্ছি আপনি কেমন আছেন, এই করোনার সময় কেমন করে পাড়ি দিচ্ছেন আপনি? আমরা কেউ খুব যে ভালো আছি সেটা বলতে পারছি না, কিন্তু তারপরেও যার যার অবস্থানে থেকে এখনো যারা আমরা সুস্থ আছি শুকরিয়া জ্ঞাপন করছি এবং বলতে পারি যে ভালো আছি। আর হচ্ছে সময়টাও যেহেতু মানে বাংলাদেশের উপর দিয়ে যেহেতু করোনার দ্বিতীয় ঢেউ যাচ্ছে, সবাই একটা লকডাউন চলছে, কঠোর লকডাউন চলছে। লকডাউনের মধ্যেও যতটুকু স্বাস্থ্যবিধি মেনে আমরা চলতে পারি ততটুকু মানে মেনে চলার চেষ্টা করছি আমরা। বাকিটুকু তো দেখা যাক কোন পর্যায়ে আমরা যেতে পারি। আমরা চাই, আশা করি যেন আমাদের এই সময়টি দীর্ঘায়িত না হয়, খুব দ্রুত যেন আমরা আমাদের সুন্দর পৃথিবীতে ফিরে যেতে পারি। ধন্যবাদ সাইমুল এই সুন্দর পরিকল্পনাটি সবার সাথে শেয়ার করার জন্য। হ্যাঁ, আর আমরা এই প্রসঙ্গে বলে রাখি যে আমরা আজকে এই মুহূর্তে কেউ মাস্ক ব্যবহার করছি না, কারণ আমরা সবাই সামাজিক দূরত্ব মেনেই এই অন্তর্জালে বসেছি। তো সাইমুল, আপনার পরে আমি চলে যাব কবি জয়দীপ চট্টোপাধ্যায়ের কাছে, কিন্তু তার আগে আপনার কাছ থেকে একটি আবৃত্তি শুনে নিতে চাই। আজ আপনি আমাদের কোন আবৃত্তিটি দিয়ে শুরু করবেন? আমি একটু বলে নেই, এই যে আয়োজনটি আসলে খুবই সমৃদ্ধ একটি আয়োজন আমার মনে হয়েছে, এজন্য যে কবি এবং আবৃত্তি শিল্পী সবাইকে যে একসাথে এক সুতোয় গাঁথা, এই বিষয়টি আসলে সবসময় হয়ে ওঠে না। আমরা আবৃত্তি শিল্পীরা বিভিন্ন সময় আবৃত্তি করে থাকি, কিন্তু হয়তো কবিদের সামনে বা কবির যে কবিতাগুলো রয়েছে সেই কবিতাগুলো কবির সামনে আবৃত্তি করবার সুযোগ আসলে আমাদের আবৃত্তি শিল্পীদের খুব কম পাওয়া যায়। তো আয়োজকদের ধন্যবাদ জ্ঞাপন করছি এই সুন্দর একটি আয়োজনে আবৃত্তি শিল্পী এবং কবিদের সংযুক্ত করবার জন্য। আপনাকে ধন্যবাদ। আমি আবৃত্তি করছি। আপনি আবৃত্তি শুরুর আগে আপনাকে একটু পরিচয় করিয়ে দিই একটু বিস্তারিত করে। কিশোর বয়স থেকে আবৃত্তির সাথে বসবাস করছেন কবি সাইমুল হক। ওকে আসলে আমি ব্যক্তিগতভাবে অনেক ছোট থেকে দেখেছি। সাইমুল আনন্দমোহন কলেজ থেকে ব্যবস্থাপনায় MA করেছেন, যুক্ত রয়েছেন শব্দ আবৃত্তি চর্চা কেন্দ্রের সাথে 2008 সাল থেকে। আবৃত্তিতে 2013 সালে জাতীয় পর্যায়ে প্রথম স্থান অর্জন করেন। বিটিভিতে আবৃত্তি করেছেন বিভিন্ন অনুষ্ঠানে এবং বর্তমানে তিনি ATN নিউজে নিয়মিত সংবাদ পাঠক হিসেবে কাজ করছেন। সাইমুল, আপনি আবৃত্তি নিয়ে আসুন এখন আমাদের সামনে। আমি আবৃত্তি করছি কবি আশরাফ মীরের কবিতা বাড়ি ফিরে যাচ্ছ। বাড়ি ফিরে যাচ্ছ, হাওয়া পেছন থেকে তোমার নাম ধরে ডাকছে। তুমি জানো মানুষের অন্য আকাশ আছে, আকাশের চাতাল জুড়ে
তারায় তারায় খচিত সংহত উদ্যানে ঝুলে আছে স্বপ্নীল বাড়ির ছবি। বাড়ি ফিরে যাচ্ছ চিহ্নহীন দিগন্ত দেখে। তোমার ভুল হতে পারে, তুমি দাঁড়াবে কোথায়? এই সীমাবদ্ধতার বিনয় বার্তা অবিরত করা নারী দরজায়। বাড়ি ফিরে যাচ্ছ, তোমার সকল অভিজ্ঞান জুড়ে শীষ দিয়ে ওঠে জীবনের গূঢ় আবাহন, মৃত্তিকার চুম্বন। বাড়ি ফিরে যাচ্ছ, ঘুমন্ত গ্রাম জেগে উঠছে, ধান কাটা শুরু হচ্ছে কৃষকের হাতে। এখন তোমার হাতও বেশ শস্যময়। ধন্যবাদ। ধন্যবাদ আবৃত্তিকার সাইমুল হক, আপনার তোমার চমৎকার আবৃত্তির জন্য। আমরা তোমার কাছ থেকে আরো আবৃত্তি শুনবো। এই ফাঁকে আমি একটু বলে নিতে চাই, দর্শক শ্রোতাবৃন্দ, আপনারা দেখছেন বাংলাদেশ পোয়েট্রি কর্নার অফ লেসোথো এবং এডিটর 365 এর যৌথ প্রযোজনায় আজকের অনুষ্ঠান আবৃত্তি অনুষ্ঠান কাব্য দিগন্ত। এবং এখন আমরা চলে যেতে চাই একটু কবি ও আবৃত্তিকার জয়দীপ চট্টোপাধ্যায়ের কাছে। ওনার লেখা একটি স্বরচিত শুনবো। দাদা, আপনি আরেকটি কবিতা আমাদেরকে শোনাবেন কি? হ্যাঁ, এখন যে কবিতাটি আমি নিবেদন করব, কবিতার শিরোনাম একটি ধানে তোমার নাম। আসলে আমরা যে সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি, এখন এই অন্তর্জালের মধ্যে দিয়ে আমরা কিন্তু পৃথিবীর বহু বহু মানে অচেনা মানুষকে বন্ধু হিসেবে পেয়েছি। এটা আমাদের কাছে একটা বড় প্রাপ্তি। তো সেরকমই একটা ভাবনা থেকে এই কবিতা, একটি ধানে তোমার নাম। হাসি মুখে গোপন করো অনেক কথা, অনেক দূরেও থেকে আমি বুঝতে পারি। তোমার সঙ্গে দেখা আমার ভার্চুয়াল, রোজ গুঁড়িয়ে দিচ্ছে জীবন অতিমারি। তুমি আমায় যোগাও সাহস, যুদ্ধ জয়, প্রতিদিনের যাপন যেন যন্ত্রণার। স্বজন সখা হারিয়ে মানুষ বিষাদময়, দুঃসহ দিন বন্দি জীবন পারাপার। প্রবাস জীবন কাজের মধ্যে ডুবে থাকো, সুস্থ থেকো, সবুজ থেকো প্রার্থনা। কালো দিন যতই নিকষ দীর্ঘ হোক, মেলবে ডানা নতুন উষায় কল্পনা। এত দূরেও থেকে তুমি আছো পাশে, শ্বাস প্রশ্বাস দমক তোমার বুঝতে পারি। অন্তর্জাল সংযোগের এই সময় কথা, সৃজন ছুঁয়ে কাব্যকলা আশা বরি। সংগ্রামী এক কঠিন জীবন পল্লবিত, তোমার ছায়ায় অনেক মানুষ বৃন্দগান। অতীত নয় সামনে চলার শপথ আজ, লিখলাম তাই একটি ধানে তোমার নাম। সন্ধে আমার তোমার দেশে মধ্যরাত, ঘড়ির কাঁটা যে যার মতোই ঘুরে চলে। এক আকাশের নিচে তবু আমরা আছি, তোমায় ভেবে একলা আমার দিন যে কাটে। এক আকাশের নিচে তবু আমরা আছি, তোমায় ভেবে একলা আমার দিন যে কাটে। ধন্যবাদ। চমৎকার দাদা, খুব ভালো লাগলো, একদম মন ভরিয়ে দিলেন দাদা। আমি দেখছিলাম আমার যে সহ শিল্পীবৃন্দ এখানে আছেন, কাশফি আহমেদ, স্মিত হাসছিলেন মাঝে মাঝে আপনার কবিতা শুনতে শুনতে, ও খুব উপভোগ করছিল। কবি শাহিন রেজার মুখেও আমি হাসি দেখেছিলাম মাঝে মাঝে। আমাকে ক্ষমা করবেন যদি আমি কিন্তু কাউকে বিশ্লেষণ করছি না, আমার পর্যবেক্ষণটি বলছি যে কবিতাটা ছুঁয়েছে। মাসুদ করিমকে দেখেছে, সাইমুল হক, লিমা লাইজু, নন্দিনী সরকার একটু ক্যামেরা অফ করে রেখেছে, কিন্তু আমি জানি সবাই উপভোগ করেছেন আপনার কবিতাটি। যে এক আকাশের নিচে আমরা সবাই রয়েছি, তবুও ওই কার জন্য অনুপস্থিতি আমরা বোধ করছি, সেটা কি কোনো ব্যক্তির নাকি কোনো একটা ভালো সময়, যার যার যে পাঠক যেভাবে নেন, যে শ্রোতা দর্শক যেভাবে নেন, তার বোধটা তার কাছেই সেভাবেই থাকুক।
ধন্যবাদ দাদা। আমি জানি আপনি আপনি আপনার পরিবারের একজন আত্মীয় অসুস্থ, তার জন্য আপনি আগে বলে রেখেছিলেন একটু তাড়াতাড়ি অনুষ্ঠান থেকে শেষ করে চলে যেতে চান। তো আপনি আপনার যদি সময় হাতে থাকে তাহলে নিশ্চয়ই আপনি আমাদের সাথে থাকুন শেষ পর্যন্ত। আর আপনার যখন মনে হবে তখন আপনি আপনার আত্মীয়ের কাছে যেতে পারবেন। হ্যাঁ, সেই অনুমতিটি দেয়া রইল দাদা। আপনাকে অনেক ধন্যবাদ। সুধী দর্শক, আপনারা দেখছেন কাব্য দিগন্ত অনুষ্ঠানটি, যেখানে কবিতা, আবৃত্তি, পাঠক, সমালোচক সবাইকে পর্যায়ক্রমে নিয়ে আসা হবে, আবৃত্তিকারদের নিয়ে আসা হবে, কবিদের নিয়ে আসা হবে এবং আমন্ত্রণ জানানো হবে তারা যদি তাদের সময় থেকে সময় বের করে আমাদের সাথে যুক্ত হন ভবিষ্যতে, তাহলে আমরা তাদের মূল্যবান মতামত থেকে শিখতে পারবো অনেক কিছু। এবং আশা করি নতুন প্রজন্মের আবৃত্তিকার এবং নতুন প্রজন্মের কবি যারা হতে চান তাদেরকে এই অনুষ্ঠানের মাধ্যমে একটি দিক নির্দেশনা আমরা নিয়ে নিতে পারবো এবং দিয়ে দিতে পারবো। আমরা শিখতে পারবো অনেক কিছু, যেমন আজকে আমরা শিখছি আমাদের শ্রদ্ধেয় কবিদের কাছ থেকে, শ্রদ্ধেয় আবৃত্তিকারদের কাছ থেকে। সুধীবৃন্দ, এবারে এই পর্যায়ে আমি পরিচয় করিয়ে দিতে চাই আমাদের আরেকজন আবৃত্তিকার, তিনি আমাদের সাথে আছেন। তিনি ডক্টর কাশফিয়া আহমেদ শিলু। শিলু, একটু আনমিউট করে নাও তোমার। আমি আর শিলু সহপাঠী, অনেক পরে সেটা আবিষ্কৃত হয়েছে, তাই আপনি থেকে তুমিতে নেমে এসেছি। দর্শক শ্রোতা, শিলু কেমন আছো তুমি? ভালো আছি মাসুম, শোনা যাচ্ছে আমার কথা? হ্যাঁ, শোনা চমৎকার দেখা যাচ্ছে এবং শোনা যাচ্ছে একটা ইটের যে রং, হ্যাঁ, লাল রং থেকে একটু গভীর যে রং, সেটা তোমার চারপাশে একটা আভা তৈরি করেছে। হ্যাঁ, অনেকদিন পরে তোমাকে আমরা আজকে আবৃত্তিতে ফিরিয়ে আনতে পেরেছি। আমরা সৌভাগ্যবান যে তুমি এসেছো আমাদের অনুষ্ঠানে। তোমাকে একটু পরিচয় করিয়ে দিই। প্রথমে ডক্টর কাশফিয়া আহমেদ শিলু বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে মৎস্য বিজ্ঞান অনুষদে লেখাপড়া করেছেন। অনার্স এবং এমএসসি করে 1998 তিনি চলে যান মনোবুষ বৃত্তি নিয়ে জাপানে, পিএইচডি এবং পোস্ট ডক্টরাল লাভ করেন জাপানের টোকিও বিশ্ববিদ্যালয় থেকে। তারপরে তিনি দেশে মাটির টানে ফিরে আসেন। এখন কাজ করছেন কৃষি তথ্য প্রযুক্তি নিয়ে, বিশেষ করে কৃষকদের যে ইন্টারনেট সুবিধা এবং ইলেকট্রনিক তথ্য আদান প্রদান, এই প্রযুক্তিটিকে তিনি খুব সুন্দর করে সহজ করে দিয়েছেন কৃষকদের জন্য। তিনি মায়ানমার এবং বাংলাদেশের কৃষকদের নিয়ে এখন কাজ করছেন। তার একটি নিজস্ব প্রতিষ্ঠান রয়েছে, যে প্রতিষ্ঠান এর নাম হচ্ছে উইন কর্পোরেট। সেই প্রতিষ্ঠানের মাধ্যমে তিনি তার কৃষি সম্প্রসারণ, ইলেকট্রনিক তথ্য নির্ভর কৃষি সম্প্রসারণ, প্রযুক্তি নির্ভর যে উন্নয়ন, কৃষি উন্নয়ন, সেটিতে নিজেকে নিয়োজিত রেখেছেন। শিলুর ব্যাকগ্রাউন্ডটা একটু জানিয়ে দিতে চাই আপনাদেরকে। শিশু পুরস্কার স্বর্ণপদক পেয়েছেন তিনি আবৃত্তিতে, এবং জাতীয় পর্যায়ে রচনা লেখাতেও স্বর্ণপদক পেয়েছেন তিনি। তিনি সম্প্রতি সময়ে 2013 সালে অনন্যা পুরস্কার পেয়েছেন, যে 10 জন শীর্ষ নারীকে অনন্যা পুরস্কৃত করে থাকেন। তিনি সেই 10 জন নারীর মধ্যে একজন ছিলেন 2013-তে, তার এই কৃষি বিষয়ক সম্প্রসারণ এবং সার্বিক উন্নয়ন কর্মকাণ্ডের জন্য। শিলু, তোমাকে স্বাগত জানাই আজকের কাব্য দিগন্ত অনুষ্ঠানে। তুমি কি একটু কিছু বলবে কবিতা নিয়ে? তুমি কেন কবিতায় এলে? আসলে কবিতায় এলাম কেন, এটা বলতে গেলে বলতে হয় যে আমি আসলে কবিতাতেই বড় হয়েছি। আমি যখন কথা শিখেছি তখন আসলে কবিতায় কথা শিখেছি, কারণ আমার বাবা বাংলা সাহিত্যের অধ্যাপক ছিলেন। তো তার কাছ থেকে আসলে প্রথম আমার কবিতার হাতে খড়ি, এবং তার সাথে আসলে একটা ছায়ার মতো আমি সবসময় থাকতাম। বাবা কবিতা, সাহিত্য এই সমস্ত নিয়ে সবসময় কাজ করতেন, চর্চা করতেন। তো সেইভাবেই আসলে কবিতায় আসা, এবং খুব ছোটবেলা থেকে যখন আমার মুখে কথা ফুটেছে তখন থেকেই রবীন্দ্রনাথের অনেক বড় বড় কবিতা, মনে করো যেন বিদেশ ঘুরে, হারিয়ে গেছি আমি, এই ধরনের কবিতাগুলো শিখতে শিখতে তারপর আস্তে আস্তে কবিতার ভিতরে ঢুকে গেলাম। এবং আসলে আমি প্রথমে আজকে একটু ধন্যবাদ জানাতে চাচ্ছি দ্য এডিটর 365-কে এবং পোয়েট্রি কর্নার অফ লেস্থকে আমাকে আজকে এখানে সুযোগ দেওয়ার জন্য, এবং বিশেষভাবে ধন্যবাদ মাসুম তোমাকে। মানে তুমি যে আমাকে যে হারিয়ে যাওয়া মনটি আমার ফিরিয়ে তুমি আনলে আবার, বন্ধু হিসেবে অনেক ধন্যবাদ, তুমি আমাকে আমন্ত্রণ জানিয়েছো। তো এখানে এসে আর মাসুদকে দেখেও খুব ভালো লাগলো। আর আজকে আমাদের আবৃত্তি নিকেতনের জন্মদিন, আমাদের কবিতা সংগঠন, প্রাণের সংগঠন, একসময় আমরা সবাই সেখানে ছিলাম, এখনো আছি। তো আবৃত্তি নিকেতনের পক্ষ থেকেও যারা দেখছেন সবাইকে আমি শুভেচ্ছা জানাচ্ছি। হ্যাঁ শিলু, ধন্যবাদ তোমার চমৎকার মন্তব্যের জন্য। কবি শাহিন রেজা, আপনার কাছে একটু আসবো। শিলু তো আমাদের এখন একটি কবিতা শোনাবে, তার আগে কবি শাহিন রেজার কাছে জানতে চাই, এই যে আজকের যে অনুষ্ঠানটি, এখানে আপনি যে যুক্ত হলেন সময় করে, আপনার কেমন লাগছে আজকের অনুষ্ঠানটি?
আজকের অনুষ্ঠানটি একটি বিশেষ ধরনের আয়োজন বলে আমার মনে হচ্ছে। আলটিমেটলি করোনার এই যে আমাদের এখানে সেকেন্ড ওয়েভ, বাইরে থার্ড ওয়েভ, এই যে একটা বিষণ্ণ সময়, এই যে মৃত্যু, এই যে সংশয়, এই যে অর্থনৈতিক টানাপোড়েন, এর মাঝখানে একটু স্নিগ্ধতা, একটু একটু আনন্দ, একটু মানে কি বলবো, একটা 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 একেবারে লেজার আর কি, একটা আমরা একটা এখান থেকে এই টেন্স থেকে কিছুটা হলেও আমরা মুক্তি পাচ্ছি, এবং আমরা কবিতার মধ্য দিয়ে হলেও একে অন্যকে দেখতে পাচ্ছি, উপলব্ধি করতে পারছি, এবং আমাদের যে ভিউজ গুলা সেটা আমরা এক্সচেঞ্জ করতে পারছি। সব মিলিয়ে এই যে একটা রিল্যাক্স, এই যে একটা বিশেষ ধরনের একটা রিল্যাক্স, এই রিল্যাক্সটা আমরা আগামী দিনে আমাদের সেই টেন্স থেকে মুক্তির জন্য একটা বড় ধরনের কাজ করবে। মানে এয়ার ফ্রেশটা যেরকম হয়, ঠিক সেরকম মাইন্ড ফ্রেশটা আমাদের চলে আসবে। আমার খুবই ভালো লাগছে সবার কবিতা শুনে, কথা শুনে, সবাইকে একসাথে দেখে। বলতে গেলে আমরা পৃথিবীর কিছু কিছু জায়গায় এক প্রান্ত থেকে অন্য প্রান্তকে আমরা কানেক্ট করেছি, খুবই ভালো লাগছে। আর উপস্থাপনায় তো অসাধারণ, ধন্যবাদ, খুবই প্রাঞ্জল। ধন্যবাদ কবি, শ্রদ্ধেয় কবি শাহিন রেজা, আপনাকে আপনার চমৎকার উৎসাহ ব্যঞ্জক মন্তব্যের জন্য। আমরা এবার কবিতায় চলে যাই। আমাদের অনুষ্ঠান সময় আমার মনে হয় একটু বাড়বে আজকে, দয়া করে সাথে থাকুন। এবারে আমি কাশফি আহমেদ শিলু তোমাকে অনুরোধ করব কবিতা আবৃত্তি শুরু করার জন্য। তুমি কি আমাদের কোন কবিতাটি শোনাবে এবার? আমি গৌরী মৈত্রের সোনালী ঈগল কবিতাটি পড়ছি। চলো আমরা শুনি তাহলে সবাই। সোনালী ঈগল লিখেছেন গৌরী মৈত্র। তোমার এই ওয়ার্কশপে রয়েছে কত কিছুই না, স্বপ্নে ডোবা ব্যালকনি, এক ঝাউবনের পেলিং নিয়ে দরজায় পড়ে থাকা হাজারো SMS এ রঙিন সব রুমাল ওড়া, গার্ডার আর ম্যাটলিক যে ঠিক পেয়ে যাও হাইওয়ে, প্রকল্পের নকশা সব। তোমার এই নজিরবিহীন বিস্ময়ের বাক্সটাতে অথচ ছিল না কোনো ক্যাম্পাস বা ক্যালকুলাস, থাকতো পড়ে খালি সেটি, যদি না এক রূপালী পালক তোমারই এই উস্কো খুস্কো ডায়েরির দুপায়ের ভাঁজে পড়াতো ম্যাপেল পাতা, ঝর্ণার রঙিন পাথর, রংচটা গুলতানিকে খোরপোশ দিয়ে যেতে, যদি না ঘাড় ঘুরাতো রূপকথা থেকে সোনালী ঈগল। ধন্যবাদ। ধন্যবাদ শিলু তোমার চমৎকার আবৃত্তিটির জন্য। সোনালী ঈগল, এটা নিয়ে অনেক অর্থ হয় সোনালী ঈগলের। হ্যাঁ, গৌরী মৈত্রের লেখা চমৎকার কবিতাটি। গৌরী মৈত্রের যিনি সাথে যার সংসার, কবি তীর্থঙ্কর মৈত্র, তিনিও ভালো কবিতা লেখেন। ভবিষ্যতে ওনার কবিতা নিয়েও আমরা আসবো আবৃত্তিকারদের কাছে। তো যা বলছিলাম, শ্রদ্ধেয় দর্শক শ্রোতা, আপনারা দেখছেন কাব্য দিগন্ত অনুষ্ঠানটি দি এডিটর 365 এবং বাংলাদেশ পোয়েট্রি কর্নার অফ লেসোথোর যৌথ আয়োজনে। আজকের এই অনুষ্ঠান প্রতি মাসের প্রথম শনিবার বাংলাদেশ সময় রাত 10:30, ভারত সময় রাত 10টা এবং আফ্রিকা লেসোথোর সময় বিকেল 6:30 থেকে 1 ঘন্টার জন্য আপনারা প্রতি মাসে আশা করতে পারেন আমাদের এই অনুষ্ঠান। আশা করি আপনারা সাথে আছেন এবং থাকবেন। দর্শক শ্রোতা, এবারে আমরা চলে যেতে চাই ধারাবাহিক কবিতা আবৃত্তিতে। আবার আমরা এবার ফিরছি আবৃত্তিকার মাসুদ করিমের কাছে। মাসুদ করিম, তুমি কি একটু আনমিউট করে নেবে? জি, থ্যাংক ইউ। হ্যাঁ, মাসুদ করিম, তুমি এবারে আমাদের জন্য কোন আবৃত্তিটি পরিবেশন করবে? এবারে আমি কবি আশরাফ মীরের ক্ষমা করো কবিতাটি পড়ব। হ্যাঁ, মাসুদ করিম। ক্ষমা করো, কবি আশরাফ মীর। আমি যাব লোকালয় হতে দূরে একাকী, আমি যাব নিভৃতে অলক্ষ্যে। আমি চলে গেলে ক্ষমা করো বসত বাড়ি, নি কোনো উঠোন সবুজ প্রাঙ্গণ। আমি চলে গেলে এই জনপদ চরাচর ক্ষমা করো। আমি চলে গেলে গিরিপথ
পাহাড়ের মৌনতা ক্ষমা করো। আমি চলে গেলে চরাঞ্চলের প্রিয় বসতবাসী ক্ষমা করো। ক্ষমা করো ভূমিহীন ক্ষেত মজুর, অনটন মাখা কৃষকের মলিন মুখ। আমি চলে গেলে ক্ষমা করো সবুজ শস্যের প্রান্তর। আমি চলে গেলে ক্ষমা করো অনাথ আশ্রমের শিশু কিশোর, চা দোকানের দরিদ্র বালক। আমি চলে গেলে ক্ষমা করো নাব্যতা হারানো ব্রহ্মপুত্র। আমি চলে গেলে ক্ষমা করো ইষ্টি কুটুম পাখি। আমি চলে গেলে ক্ষমা করো উদ্যানের পরিচর্যাকারী। আমি চলে গেলে ক্ষমা করো দুধ মহালের গোপাল গোয়ালা। আমি চলে গেলে ক্ষমা করো মৎস্যজীবী সুরিত। আমি চলে গেলে ক্ষমা করো, ক্ষমা চাই প্রিয় স্বজন। আমি চলে গেলে ক্ষমা করো পূর্বপুরুষের পবিত্র মাজার। ধন্যবাদ সবাইকে। হ্যাঁ, অনেক ধন্যবাদ মাসুদ করিম তোমার চমৎকার আবৃত্তির জন্য। তুমি আমাদের সাথে ছিলে অনেক বছর, মাঝখানে ছিলে না, দূরত্বের কারণে, কর্মকাণ্ডের কারণে বা পেশাগত কারণে আবার আমরা এক হয়েছি। তো আপনার সবাই একসাথেই থাকবো এখন থেকে, এই বিশ্বাসটি রেখে। জি, ধন্যবাদ মাসুদ করিম। এবারে আমি পর্যায়ক্রম যে পর্যায়টি ছিল ওটাকে একটু সরিয়ে দিয়ে আমি একটু অন্য পর্যায়ে আসতে চাই। লিমা লাইজুর কাছে আসতে চাই একটু। লিমা লাইজু, এই যে তুমি আফ্রিকাতে চলে এলে বাংলাদেশ থেকে, একটু ছোট করে সবাইকে শেয়ার করে দেবে কেন এলে, আর এসে কেমন লাগছে তোমার বাংলাদেশ থেকে আফ্রিকাতে এসে জীবনযাপন, কবিতায়, সংসারে, কর্মে, একটু ছোট্ট করে যদি সবাইকে জানিয়ে দিতে। হ্যাঁ, ধন্যবাদ তোমাকে। কেন এলাম, এই প্রশ্নটি আসলে অনেক দীর্ঘ। কেন এলাম, আমি যেটা বলতে চাই, এখানে আসার পরে ভালো লেগেছে। আর কবিতাকে নিয়েই আছি, কবিতাকে সাথে নিয়েই আছি, কারণ যার সাথে বসবাস তার সেই কবিতাতেই বসবাস করে। আর আমি তো ছিলামই। তো এই লেসোথো আসলে একটি পাহাড়ি জায়গা বলতে পারি। তো যখন বাইরে বারান্দায় দাঁড়াই, চারিদিকে শুধু পাহাড় আর পাহাড়। আর দেশ ছেড়ে আসাটা আসলে খুবই কষ্টের। তো আমার মনে হয় যখন আমরা কবিতা আবৃত্তি করি, কবিতা পড়ি, হ্যাঁ, তখন আমার মনে হয় দেশ থেকে দূরে এলেও আমরা দেশকে পেয়ে যাই এই কবিতার মধ্য দিয়েই। তাই সব মিলিয়ে চলছে ভালোই জীবনযাপন। আচ্ছা, ঠিক আছে লিমা, তোমার খুব সংক্ষিপ্ত করে ফেলেছো। আচ্ছা, ভবিষ্যতে আরো বলবে, সবাইকে জানাবে আর জানবে সবার কাছ থেকে কেমন লাগছে আফ্রিকায়। তো বাংলাদেশ পোয়েট্রি কর্নারে সেও একজন পরিচালনা করে আমার সাথে, যৌথভাবে আমরা এই কর্মকাণ্ডটি পরিচালনা করি। আফ্রিকায় 2019 সালের ফেব্রুয়ারি মাসের 16 তারিখে আনুষ্ঠানিক উদ্বোধন হয় বাংলাদেশ পোয়েট্রি কর্নার অফ লেসোথোতে। এখানে আমরা আফ্রিকাতে যারা লেখালেখি করেন, বিশেষ করে লেসোথোতে এবং সাউথ আফ্রিকাতে, তাদের সাথে আমরা একটা নেটওয়ার্ক গড়ে তুলি এবং এখানকার সংস্কৃতি মন্ত্রণালয়ে মাননীয় সংস্কৃতি মন্ত্রী, সংস্কৃতি সচিব, পররাষ্ট্র মন্ত্রণালয়ে লেসোথোর মাননীয় সচিব এবং ফার্স্ট সেক্রেটারি এবং তৎকালীন বাংলাদেশ হাই কমিশন প্রিটোরিয়াতে যিনি হাই কমিশনার ছিলেন, তাকে আমন্ত্রণ জানিয়ে এখানে সরকারি পর্যায়ে আমরা উদ্বোধন করি বাংলাদেশ পোয়েট্রি কর্নার অফ লেসোথো। এবং তাদের উদ্যোগে আমরা একটি পোয়েট্রি কর্নার বলে একটি শেলফ পেয়েছি এখানকার স্টেট লাইব্রেরিতে। সেখানে আমি বাংলা ভাষার বই এনে আমি আর লিমা এখানে সংরক্ষণ করি, যাতে এখানে বাঙালি পাঠক যারা আছেন তারা সেখানে গিয়ে বইগুলো, কবিতা, গল্প, উপন্যাসের বইগুলো পড়তে পারেন। বিশেষত কবিতার বইয়ের প্রতি আমাদের লক্ষ্য বেশি, এবং পাশাপাশি বাংলা ভাষার সাহিত্যের ইংরেজি অনুবাদও এনে আমরা এখানে রাখছি। আশা করছি যারা কবি সাহিত্যিক আছেন তারা আমাদেরকে জানাবেন কখন বইটি প্রকাশিত হলো, সুবিধা মতো সময় আমরা বাংলাদেশে গিয়ে অথবা কুরিয়ারে আমরা আনিয়ে নেব বইগুলো। এই হচ্ছে আমাদের কর্মকাণ্ড। তো আসলে বলার মতো কথা এই যে এতদিন পর্যন্ত লেসোথোর সাথে বাংলাদেশের সরকারি পর্যায়ে কোনো আনুষ্ঠানিক যোগাযোগ ছিল না, কিন্তু এই বাংলাদেশ পোয়েট্রি কর্নার অফ লেসোথোর উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রথম সরকারি পর্যায়ে কবিতার মাধ্যমে আমি বলি যে দুই সরকারের মধ্যে একটি আনুষ্ঠানিক যোগসূত্র রচিত হয়। আচ্ছা, ধন্যবাদ লিমা। এবারে তোমাকে আমি অনুরোধ করছি তোমার কবিতায় চলে যাওয়ার জন্য। এরপরে আরো কবিতা শুনবো সব আবৃত্তিকারদের কাছে। তুমি পরপর দুটি যে কবিতা আছে আবৃত্তি করে আমাদের শোনাও প্লিজ।
আমি এখন যে কবিতাটি পড়বো, আমার সৌভাগ্য যে আমি এর আগেও কবি শাহিন রেজার কবিতা পড়েছি, আবৃত্তি করেছি। আজকে কবি নিজেই এখানে উপস্থিত আছেন, সেটি আমি সৌভাগ্যই মনে করছি। এবং কিছুটা ভয় লাগছে। কবি যখন কবিতা লিখেন তার ভাবনা থেকে লেখেন। তো আমরা যখন আবৃত্তি শিল্পী আবৃত্তি করি, তখন আমরা সেই কবিতাটি নিজে ধারণ করি এবং আমাদের মতো করে আবৃত্তি করি। তো আশা করি কবি শাহিন রেজা কবিতাটি শুনবেন এবং মন্তব্য করবেন। তার লেখা কবিতা পড়ছি, ছায়া কবুতর। যদি জানতাম আকাশ ভেঙে দিলে জলগুলো কেন বৃষ্টি হয়ে যায়, তাহলে কখনোই তোমার কাছে জানতে চাইতাম না অফুরান অশ্রুর কারণ। তুমি বলতে ভালোবাসার উল্টো পিঠেই থাকে ঘৃণা, যা ক্রমাগত অগ্নির জন্ম দেয়। আজ সে বিশ্বাস তোমার কোথায় উবে গেল? কাঁচের পাত্র আর মন দুটোই সমান, ভেঙে গেলে আর সহজে জোড়া লাগে না। তোমার ভাঙনে আজ যমুনার প্রতিচ্ছবি, না এমন ভাবে ঝোড়ো না। এসো অগ্নি হও, পুড়ে ফেলো মমতার মেঘ, জমানো স্মৃতির ঘর জ্বলুক, দাও দাও প্রতিশোধে। জল নয়, অগ্নিতে বাঁধুক বাসা ছায়া কবুতর। ধন্যবাদ। হ্যাঁ, ধন্যবাদ লিমা লাইজু। আমি দেখছি সবার মুখের দিকে তাকিয়ে আছি, আমি দেখছি মুখের সাথে সাথে কেউ কেউ করতালি দিচ্ছেন। কবি শাহিন রেজাকে দেখলাম করতালি দিতে। কবি শাহিন রেজা, আপনি কি আপনার কেমন লাগলো এই কবিতার আবৃত্তি একটু বলবেন আমাদেরকে? আসলে আমার মনে হয় আমি যেভাবে লিখেছি, যতটুকু লিখেছি, লিমার কণ্ঠে তার 1000 গুণ বেশি আবেদন আমি এই কবিতাটা পেয়েছি। আমার মনে হয়েছে ওর কণ্ঠে এই কবিতাটি যাওয়ার পরে আমার কবিতাটিতে প্রাণ প্রতিষ্ঠা হয়েছে এবং আমি সত্যি আপ্লুত। এত আমার কান থেকে এটা একদম হৃদয়ের মধ্যে গেঁথে গেছে। আমি নিজেই ভাবতে পারছি না এই কবিতাটা আমি লিখেছি। ধন্যবাদ লিমা, অসাধারণ অসাধারণ। কবি শাহিন রেজা, আপনাকে আন্তরিক কৃতজ্ঞতা কবিতাগুলি আমাদেরকে পাঠানোর জন্য। অনেক ধন্যবাদ, সাথে থাকুন প্রিয় কবি। লিমা, তোমাকেও ধন্যবাদ এই আবৃত্তিটি আমাদের শোনালে। তুমি কি আমাদের আরেকটি আবৃত্তি শোনাবে? হ্যাঁ, অবশ্যই শোনাবো। ধন্যবাদ কবি শাহিন রেজা। আমার সৌভাগ্য হলো আজ আপনার সামনে আপনার কবিতা পড়ার জন্য। ভবিষ্যতে আরো কবিতা পড়বো। এবার যে কবিতাটি পড়ছি তিনি রহিমা আক্তার কল্পনা, কবি রহিমা আক্তার কল্পনা লেখা ধূপের কথা। আমার চোখের জল মায়াময় মাটিতে পড়ুক, মাটি তো শান্ত সর্বংসহা। আমার পীড়িত দিনে লাঞ্ছিত অশ্রুতে তারও যদি কিছু ঘটে যায় চিত্তের বিকার, তারও যদি উপজিত হয় বুক চেরা দীর্ঘশ্বাস, যেন হে মানুষ একদিন আমিও ছিলাম মাটি। আমার হৃদয় পোড়া গাঢ় ধূম বাতাসে উড়ুক, বাতাস তো দুঃখ তারা নিয়া। আমার দুর্গত আয়ু রুদ্ধ হতাশ্বাসে তারও যদি দম অতর্কিতে বন্ধ হয়ে আসে, তারও যদি শ্বাস কষ্ট হয় রুদ্ধ বেদনার ভারে, যেন হে মানুষ একদিন আমিও ছিলাম বায়ু। আমার দাহের শিখা পুড়ে দিক ধূপের শরীর, ধূপ্ত নীরব আত্মাহুতি। আমার ক্ষয়ের লগ্নে বঞ্চনা অগ্নিতে, তারও যদি আর্তনাদ করে ওঠে প্রাণ, তারও যদি অসহ যন্ত্রণা হয় অবমাননায়, যেন হে মানুষ একদিন আমিও ছিলাম ধূপ, একদিন আমিও নীরবে পুড়ে গেছি একান্তে গন্ধ বিধুর অপরের প্রয়োজনে।
আমিও মায়াদ্র রোদে নিরাময় করতে চেয়েছি যত ক্ষত, মানবতা সব জানে, সব মানে, করুণা ছিটাতে ভালোবাসে, মানবতা দুর্গত জনের সবল সাহসী স্বর, আর স্বাবলম্বী মেরুদণ্ড সহজেই সহ্য করে মানতে পারে না। ধন্যবাদ। অনেক ধন্যবাদ লিমা। কবি রহিমা আক্তার কল্পনার লেখা এই কবিতাটি আবৃত্তি করে আমাদের শোনানোর জন্য। শুধু দর্শক, আপনারা যারা আমাদের সাথে আছেন আপনাদেরকে ধন্যবাদ জানাই। আপনারা দেখছেন এডিটর 365 এবং বাংলাদেশ পোয়েট্রি কর্নার প্লেসোটো যৌথ আয়োজনে আজকের অনুষ্ঠান কাব্য দিগন্ত। শুধু দর্শক, আমরা এবার চলে যাব আবৃত্তিকার সাইমুল হকের কাছে। সাইমুল হক, আপনি কি একটু আনমিউট করে নেবেন? হ্যাঁ সাইমুল। ধন্যবাদ মাসুম ভাইকে আবারও আমাকে সুযোগ করে দেবার জন্যে। আমি আবারও ধন্যবাদ জ্ঞাপন করছি আমার প্রিয় সংগঠন শব্দ আবৃত্তি চর্চা কেন্দ্রের পক্ষ থেকে। আজকে শব্দ আবৃত্তি চর্চা কেন্দ্র থেকে আমি এবং নন্দিনী সরকার প্রিয় দুইজন এই অনুষ্ঠানে যুক্ত হয়েছি। ভালো লাগছে। আর এটিও ভালো লাগছে আবৃত্তি নিকেতনের যেহেতু আজকে জন্মদিন, আবৃত্তি নিকেতনের সকল সদস্যকে এবং আজকে যারা এই মুহূর্তে আমার সাথে অনুষ্ঠানে যুক্ত হয়েছেন আবৃত্তি নিকেতনের সদস্য যারা আছেন তাদেরকে আমি অবশ্যই প্রতিষ্ঠা বার্ষিকীর শুভেচ্ছা জ্ঞাপন করছি। আর ময়মনসিংহে যারা আবৃত্তি নিয়ে কাজ করে সেই আবৃত্তি নিয়ে কাজ করবার মধ্যে শব্দ আবৃত্তি চর্চা কেন্দ্র, আবৃত্তি নিকেতন, অনুপ্রাস এরকম দু এক সংগঠন ছিল নেতৃত্ব স্থানীয় যারা সবসময় আবৃত্তি নিয়ে কাজ করতো এবং এখনো কাজ করছে। হ্যাঁ, এখনো কাজ করছে। তো মনে করিয়ে দিলে শব্দ আবৃত্তি চর্চা কেন্দ্র, শব্দ আবৃত্তি চর্চা কেন্দ্র, অনুপ্রাস, ফুলকি, আবৃত্তি নিকেতন, এর মধ্যে অন্তত দুটি সংগঠনে আমারও কাজ করার সৌভাগ্য হয়েছিল প্রশিক্ষণ সম্পাদক হিসেবে। কাশফি আহমেদ ছিল, লিমা লাইজুদ, সাইমুল হক, নন্দিনী, এরা তো আমাদের খুব মানে কাছে। আমরা দেখেছি ওদের গড়ে ওঠে। মাসুদ করিম কিভাবে আবৃত্তি শিখলো, ওরা উচ্চারণ শিখলো, আমরা দেখলাম। আমাদের সাথে সাথে ওরাও শিখেছিল ওই সময় উচ্চারণ, আবৃত্তি আর কবিতার পথে হাঁটা একসাথে হাত ধরে। হ্যাঁ, ওই যেরকম ছোট ভাই বড় ভাই যেমন করে হাত ধরে হাঁটে তেমন করে। তো এই হাত ধরে দেখো চলতে চলতে আমরা কত গুণী মানুষের সাহচর্য পাচ্ছি এখন। নাহলে এই সুযোগগুলো আমাদের হতো না। কবি শাহিন রেজা, কবি জয়দীপ চট্টোপাধ্যায়, কবি গৌরী মৈত্র, কবি আশরাফ মীর, হ্যাঁ, রহিমা আক্তার কল্পনা, এই যে গুণী মানুষেরা, এদের সাহচর্যে আসলাম কিভাবে? আমরা সবাই, আমরা তোমরা এই কবিতার পথে হেঁটে হেঁটেই আমাদের এই ভালো গুণী মানুষদের সাহচর্যে আসা। তো চলো আমরা সবাই শ্রদ্ধা দর্শকের অপেক্ষায় আছি তোমার আবৃত্তি শোনার জন্য। আমি এই পর্যায়ে আবৃত্তি করছি কবি গৌরী মৈত্রের লেখা কবিতা নতুন জন্মের রোদে। কবিতাটি: অনুষ্কা, তোমাকে দেখিনি যে কতদিন, তবু সঞ্চয়ের ঘরে চলে যায় আমাদের সব হাঁটাহাঁটি। দেখি তোমার শিরার মধ্যে তরতাজা এক একাদশ শ্রেণী, তবু কেন সোদার সাথে এক ঘরের মেঝেতে পেতে রাখো দিন রাত, শুয়ে থাকো তার মধ্যে। সহজে কি যায় অনুষ্কা তোমার গা থেকে ঝাঝা রোদের ভাঁপ? ঘুরে বেড়ায় এখনো যাত্রার সেই আমিষ হাওয়া বাগানের সেই চারপাশে, যেখানে একদিন রঙিন কাগজে মোড়া যে ফেরত পাঠিয়েছিল যারা, শুনতে পাইনি গুনগুন করে সুরে। এখন তাজ ভাত চিঠি আবার ফায়ার প্লেস ঝড় নিয়ে তবুও কাঁপতে থাকে। অনুষ্কার মতো বেমানান যারা, কোথাও ওদের সরাসরি যায় না মেলানো, কেননা তার ভ্রমণে পড়ে থাকে সজনে ফুলের ঝুঁকে থাকা ডাল, যার শুকনো পাতার মতো তোমার পুরো জন্মে যেন না থাকে অবহেলা, অবসাদগ্রস্ত প্রতীক্ষারা। অনুষ্কা,
তোমার নিভে থাকা চোখ জেগে উঠবে ঠিকই, তোমাকে দেখবো ফের তোমার নতুন জন্মের উজ্জ্বল রোদে। সাইমুল, অনেক ধন্যবাদ। চমৎকার ধন্যবাদ। লাগলো তোমার ভয়েস স্বর প্রক্ষেপণটা আমার কাছে খুব ভালো লেগেছে। আশা করি অন্যান্য যারা দর্শক শ্রোতা আছেন এবং আমাদের আজকে আবৃত্তিকার বৃন্দ, কবি যারা আছেন আমাদের সাথে আজকে সম্মানিত, তারাও নিশ্চয়ই আজকে তোমার আবৃত্তিটি শুনেছেন এবং তারাও মন্তব্য লিখবেন আশা করি কমেন্ট ইনবক্সে। তাহলে আমাদের আবৃত্তিকার এবং আমাদের আয়োজক কর্তৃপক্ষ অনেক উৎসাহিত হবেন এবং আমরা সামনের পথগুলো আরো আলোক উজ্জ্বল করে তুলতে পারবো। সাইমুল, তোমার কাছে একটু প্রশ্ন করে জেনে নিতে চাই, তুমি তো এটিএন নিউজের সংবাদ পড়ছো, তাই না? তো সংবাদ পাঠের বিষয়টি কেমন ভাবে উপভোগ করছো তুমি, একটু আমাদের বলবে? এবং কবিতা আবৃত্তি, উচ্চারণ শেখা, এগুলো কি সংবাদ পাঠে তোমার কতটুকু কাজে এসেছে? আমি যদি বলি পাঠক হব, আসলে কবিতাতে কিন্তু আসলে যুক্ত হওয়া সংবাদ পাঠকের ওই লক্ষ্যটা পূরণ করবার জন্য। কিন্তু তারপরে হয় কি যে আসলে কবিতার মধ্যেই যেন একটা ভালোবাসা খুঁজে পাই। তখন দেখা গেল যে আসলে সংবাদ পাঠের বিষয়টিকে পেছনে ফেলে কবিতাটি সামনে চলে আসলো। কিন্তু তারপরেও সুপ্ত যে বাসনাটি ছিল, সেই বাসনাটি আসলে পূরণ করবার একটা ইচ্ছা ছিল। তো সেই ইচ্ছা অনুযায়ী কাজ করা বা এগিয়ে যাওয়ার চেষ্টা করা। তো এক্ষেত্রে আমাকে কবিতা আবৃত্তি খুবই খুবই মানে সহযোগিতা করেছে। কারণ আমি যখন সংবাদ উপস্থাপনার যে কোর্স গুলো হয় বিভিন্ন সময়, সেখানেও যখন যুক্ত হয়েছিলাম, তখন কিন্তু আমি দেখেছি যে অন্য যারা এসেছেন তাদের মধ্য থেকে আমি একটু ব্যতিক্রম। কেন ব্যতিক্রম? কারণ যে সেশন গুলো হচ্ছে, উচ্চারণের যে সেশন গুলো হচ্ছে, সেগুলো দেখা যায় আমার আগে থেকেই জানা বা আমি কিছুটা হলেও জানি। হ্যাঁ, তো দেখা যাচ্ছে যে যারা নতুন ভাবে এসেছেন, আমার সাথে যারা প্রশিক্ষণার্থী ছিলেন, তাদের কিন্তু আসলে তারা নতুন ভাবে শিখছেন, নতুন করে শিখছেন, কিন্তু আমার দেখা গেল যে আমার সেটা শেখা আছে, কিন্তু সেটা আমার একটু রিভাইজ বাহ, হচ্ছে। হ্যাঁ, চমৎকার তো করে বর্ণনা এই করলে। ক্ষেত্রে আবৃত্তিকার সাইমুল হক, তুমি যদিও সংবাদ পাঠক এটিএন নিউজে, তারপরে মূলত তুমি একজন আবৃত্তি শিল্পী, এটি আমরা মনে রাখবো এবং তোমাকে আমরা সবসময় পাশে চাই সামনের দিনগুলোতে। ধন্যবাদ সাইমুল। এবারে আমরা যার আবৃত্তিতে চলে যাব, কাশফি আহমেদ শিলু, ডক্টর কাশফি আহমেদ শিলু। আমরা অনুরোধ করছি তুমি এবার তোমার আরো আবৃত্তি যেগুলো আছে এগুলো চলে যাবে কি? প্রথমে রহিমা আক্তার কল্পনা, ওনার লেখা কবিতা লগ্নভ্রষ্ট। কার মুখ চেয়ে সাজিয়ে রাখছো রুদ্ধ পুষ্পবান, কার কাছে যাও সত্যমুক্ত ঠাঁই, সব যেন মিছে যদি জেনে থাকো শূন্য অভ্র, চারিপাশ ফাঁকা প্রিয়জন পাশে নাই। কার বিপরীতে সানিয়ে রাখছো ক্রুদ্ধ অগ্নিবাণ, কার মুখে চাও কম্প নম্র চোখে, সব সয়ে যাবে ঝড় জল খরা স্বর্ণকুম্ভ মাটি হয়ে যাবে, নিয়তি যদি না রোখে। কার স্মৃতি পুষে বাসনা ভুলেছ পূর্ণ অধিষ্ঠান, কার হাতে চাও দিব্য মুক্তি পেতে, সেই হবে দেখো অজেয় শেকল, পূর্ণ স্থিতি কোথাও পাবে না, কোথাও পাবে না যেতে। কার হাত ছুঁয়ে উড়বে আকাশে স্বপ্ন ঋদ্ধ প্রাণ, কোন ঘাটে যাবে লগ্ন ভ্রষ্ট তরী, বলবে না কেউ চাঁদ ডুবে যাবে স্বপ্নচ্যুত। আহা ভুল বিভাবরী, আহা ভুল বিভাবরী। ধন্যবাদ। চমৎকার, চমৎকার আবৃত্তি। ধন্যবাদ শিলু তোমাকে চমৎকার আবৃত্তিটির জন্য। এবারে আমি অনুরোধ করছি তোমাকে আরেকটি আবৃত্তি শোনানোর জন্য। আচ্ছা, এখন যে কবিতাটি পড়বো এটি আশরাফ মীরের লেখা, আমাদের ময়মনসিংহের প্রিয় আশরাফ মীর ভাই। তো ওনার কবিতা, যেটা একদিন সব হবে। এই কবিতার নামটিতে আসলে আমরা আশা করতে পারি যে একদিন সব হবে, কারণ আমরা এখন একটা এমন খারাপ সময়ের মধ্য দিয়ে যাচ্ছি। এই কবিতাটা পড়তে পড়তে আমার মনে হচ্ছিল যে আসলে একদিন সব হবে, সব আবার আগের মতো করেই ফিরে আসবে। কবিতার নাম একদিন সব হবে। একদিন সব হবে, ধন্য হবে মানুষের সুকৃতি গুণ শুদ্ধাচার। একদিন সব হবে, মানুষের সেবা ব্রত রাঙাবে অকৃপণ মন। একদিন সব হবে, সকল কৃষিবিদ সম্মিলিত আনুষ্ঠানিকতায় সূর্য উঠার আগে
কৃষকের জেগে ওঠার মহৎ অভ্যাস আর সুস্বাস্থ্যকর নিয়মের স্তুতি পাঠে বিপুল করতালিতে সংবর্ধিত করবে। সম্মিলিত চর্চা পাঠ মুগ্ধ কৃষজীবী, কিষানের হাল কর্ষণ চাষাবাদের পরম নিষ্ঠাবান, শস্য উৎপাদনের মাহাত্ম্য। একদিন সব হবে। চিরহরিত বৃক্ষের সবুজ পল্লবে আন্দোলিত হবে বায়ুশোভিত জীবন যৌবন। একদিন সব হবে। সুদূর বিহারী যাপনের সোনা রূপা দিনগুলি মাতোয়ারা হবে আমাদের বয়সী প্রণয় সভ্যতায়। একদিন সব হবে। একদিন পরিশোধিত হবে আমাদের যাবতীয় ঋণ। একদিন সব হবে। ক্লিষ্ট তাঁতি তার সকল বেদনা বোধ নিপুণ তন্তুতে বুনে ফেলবে ব্যাগময় কাব্য নকশি। একদিন সব হবে। মাতাল জলোচ্ছ্বাস রৌদ্র ক্রোধ পরিত্যাগে হবে স্বাভাবিক প্রবহমান। একদিন সব হবে। একদিন স্বচ্ছ স্ফটিক জল হবে টলমল সকল নদীর জলরাশি। একদিন সব হবে। অভিমান ভুলে আকরাম বিপুল উদ্দীপনায় সংসার ধর্মে ব্রত হবে। একদিন সব হবে। অপূর্ব সজীব আপ্লুত ভালোবাসায় রাত জেগে শিক্ষানবিশ হাতে এঁকে ফেলবে আমার অখ্যাত প্রতিকৃতি। একদিন সব হবে। আমাদের সব আবেগ, আমাদের সব আত্মময় সৌন্দর্য একদিন অনুতাপে সমুদয় ভুল শুধরে ফিরে আসবে সমর্পণে। একদিন সব হবে। ধন্যবাদ। ধন্যবাদ কাশফিয়া, ডক্টর কাশফিয়া আহমেদ শিলু। চমৎকার, মোহিত হয়ে শুনছিলাম আমরা সবাই তোমার আবৃত্তি। ওই যে একদিন সব হবে, এইটা যে বারবার এসেছে কবিতায়, লক্ষণীয় বিষয় আবৃত্তির যে ব্যাকরণ, সেখানে একই বাক্য একই চরণ বিভিন্নভাবে অর্থবোধ করবে যখন সেই বাক্যটিকে এই আবৃত্তিকার বিভিন্নভাবে উপস্থাপন করবেন। ঠিক তেমনটি আমরা শুনলাম তোমার আবৃত্তিতে। একদিন সব হবে, এই যে আশা জাগানিয়া যে বাক্যটি, সেটিকে কবি লিখেছেন তুমি তোমার মতো করে বুঝে নিয়ে সেটাকে আমাদের জন্য, দর্শক শ্রোতাদের জন্য এমন ভাবে বললে, এক একভাবে বললে যে এটার অর্থগুলো এক এক সময় এক এক রকম হয়ে গেল, এক একটা আশা জাগালো। মানুষের জীবনে নানাবিধ আশা থাকে, সেই আশাগুলোকে ফুটিয়ে তোলার জন্য যথার্থভাবে তুমি উপস্থাপন করেছো, শব্দ প্রক্ষেপণ করেছো। তোমাকে স্বাগত, আবার আবৃত্তিতে ফিরে এসেছো। আবৃত্তি নিকেতনের সেই কাশফিয়া আহমেদ শিলু, তুমি অবশ্যই আমাদের সাথে যুক্ত থাকবে এবং আমাদের আবৃত্তির কর্মকাণ্ডে যুক্ত থাকবে এবং আমাদের সাথেই থাকো। আমরা আরো কিছু কবিতা শুনবো। আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে এসে গেছি প্রায়। এবারে আমরা ধন্যবাদ তোমাকে শিলু। এবারে আমরা যেই আবৃত্তিকারকে আমন্ত্রণ জানাচ্ছি, তিনি ডাক্তার নন্দিনী সরকার পিউ। পিউ, আমাদেরকে একটি আবৃত্তি শোনাবে কি? অবশ্যই। আবৃত্তি শুরু করব, তার আগে একটু বলে নিচ্ছি, যদিও সাইমুল একবার বলেছে, তারপরও আমি একবার বলতে চাই। আজ আবৃত্তি নিকেতনের জন্মদিন। সব আবৃত্তি চর্চা কেন্দ্রের পক্ষ থেকে আবৃত্তি নিকেতনকে প্রতিষ্ঠা বার্ষিকীর অনেক অনেক শুভেচ্ছা এবং শুভকামনা। মাসুম ভাই বললেন যে আমরা আসলে ছোটবেলা থেকে, আমি তখন অনেক ছোট যখন ভাইয়ারা অনেক বড়, তো আমি তখন থেকে আমরা আবৃত্তি শিখছি, উচ্চারণ শিখছি, আবৃত্তি করছি। সংগঠন ভিন্ন হলেও আসলে আমাদের পথ চলাটা কিন্তু আসলে একসাথে। সেই পথ চলতে চলতে আজকে অনেকদিন পরে আবারও সবাই একসাথে হয়েছি। এটি আসলে একটি বিশাল সুযোগ আমি বলবো একসাথে মিলিত হওয়ার। সবাইকে আবার অনেক শুভেচ্ছা। আবৃত্তি করছি আমাদের আজকের অনুষ্ঠানের শ্রদ্ধেয় সঞ্চালক এবং কবি হাসান মাসুমের কবিতা সূর্যদেব ও স্রোতস্বিনী। সমস্ত ব্রহ্মাণ্ড ব্যাপী আলো ছড়িয়ে সূর্যদেব উষ্ণতায়, সুস্থতায়, সজীবী তাপমাত্রায় প্রতিদিন আশীর্বাদে পুষ্ট রেখেছে প্রাণ। ক্রোধ নেই তার, নিরবিচ্ছিন্ন বিকিরণে পৃথিবীকে ষড়ঋতুতে রেখেছে সুফলা অনন্তকাল। ক্ষুদ্রাতি ক্ষুদ্র মানব ষড়রিপুতে
হেয় করে ধ্বংস করে পাইছি। অনাবিল সম্পর্ক। সূর্য হওয়া কি অসম্ভব? সূর্য ক্রোধ সীমিত রাখে অন্তরে গত হিলিয়ামে। প্রতিক্ষণ অনাচারে ক্লান্তি নেই সূর্যের। বহমান জলধারায় স্রোতস্বিনী সিঞ্চন, কলিকণায় সোনালী ফসল, কৃষকের গোলা ভরে। বাগান ফুলেল বাহারি রঙে। প্রমত্ত স্রোত অন্তর্গত নিজ বক্ষে। ক্রোধ শক্তিমত্তা যদ্যপি মানুষের। ধন্যবাদ। ডাক্তার নন্দিনী সরকার পিউ মাত্র কিছু সময় সে পেয়েছে এই কবিতাটি তৈরি করার জন্য, অনেক ধন্যবাদ। কবি শাহিন রেজার কাছে শুনবো কবিতাটির আবৃত্তি কেমন লাগলো আপনার? সুন্দর একটি কবিতা, আর আবৃত্তিটাও ভিতর থেকে এসছে। আসলে আরবিতে কোনো জিনিস ভালো লাগে না, যদি ভিতর থেকে কোনো জিনিস উঠে আসে তাহলে জিনিসটা ভালো লাগে। যেহেতু কবিতাটি অত্যন্ত গভীর একটি কবিতা, আর আবৃত্তিটাও সেই গভীরতার সাথে একাকার হয়ে গেছে, সব মিলিয়ে একটি সুন্দর পরিবেশনা। ধন্যবাদ কবি এবং আবৃত্তিকার দুজনকে। ধন্যবাদ কবি, শ্রদ্ধেয় কবি শাহিন রেজা, আপনাকে আপনার মূল্যবান মন্তব্যের জন্য। এইসব গঠনমূলক মন্তব্য এবং সমালোচনা থেকে আমরা শিখব ভবিষ্যতে পথ চলা। সুধী দর্শক, আপনারা যারা আজকে আমাদের সাথে এতক্ষণ ছিলেন এবং যারা রেকর্ডের অনুষ্ঠান দেখবেন, এবং শ্রদ্ধেয় আবৃত্তিকার বৃন্দ এবং শ্রদ্ধেয় কবিবৃন্দ যারা কবিতা দিয়ে আমাদেরকে সহযোগিতা করেছেন আজকে এবং তাদের নিজস্ব উপস্থিতিতে মূল্যবান সময় থেকে সময় দিয়েছেন। আয়োজক কর্তৃপক্ষ দ্য এডিটর 365 এবং বাংলাদেশ পোয়েট্রি কর্নার অফ লেসোটোর পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক ধন্যবাদ। এবং ভবিষ্যতে এমন আরো অনুষ্ঠান নিয়ে আমরা উপস্থিত হব প্রতি মাসের প্রথম শনিবার বাংলাদেশ সময় রাত 10টা 30 এবং ভারত সময় রাত 10টা এবং লেসোটো আফ্রিকা সময় বিকেল 6টা 30-এ এমন আরো অনুষ্ঠানের আয়োজন নিয়ে, এই কাব্য দিগন্ত নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। আজকের জন্য আমাদেরকে এখানেই বিদায় নিতে হচ্ছে। আবৃত্তিকার বৃন্দ, আপনারা সবাই সুস্থ থাকবেন, করোনার সময় নিজেদের যত্ন নেবেন। শ্রদ্ধেয় কবিবৃন্দ যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন এবং আছেন, এবং আশা করি আপনারাও নিজেদের যত্ন নেবেন এবং নিজেদেরকে সুরক্ষিত রাখবেন এই কোভিড-19 প্যান্ডেমিক থেকে, পরিবার সহ ভালো থাকবেন, এই শুভকামনা জানিয়ে আজ আমি উপস্থাপনায় ছিলাম হাসান মাসুম। এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং ক্যান্সার সচেতনতায় সবাই এগিয়ে আসুন। সবাইকে শুভরাত্রি।